হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, তাহলে আমিও দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আচ্ছা, আমাদের সাথে 15 জন যুক্ত হয়েছে, আর অনেকেই যুক্ত হওয়ার কথা, 19 জন যুক্ত হয়েছে। একটু দ্রুত যুক্ত হও। তোমরা আমাকে জাস্ট একটু এনশিওর করো যে আমার ভয়েস এবং লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তোমরা আমাকে জাস্ট এটা এনশিওর করো যে ভয়েস আর লেখাটা ক্লিয়ার আছে কিনা। আমি আর 2 মিনিট ওয়েট করতেছি, একটু লেটে এসে পড়ছি, আজকে একটু ব্যস্ত ছিলাম। আমি আর 2 মিনিট ওয়েট করতেছি স্টুডেন্ট আসার জন্য। আচ্ছা, 33 জন হয়ে গেছে, গুড। ওকে, তাহলে আমি আর লেট না করে আমি তাহলে ক্লাসটা শুরু করি, যেহেতু 30+ হয়ে গেছে, সো আমি আর লেট করবো না। সো লেটস স্টার্ট। তো সর্বপ্রথম হচ্ছে আমি একটু বলে নিই, তোমরা যারা মিস করছো এইচএসসি 21 দের জন্য অ্যাসাইনমেন্ট ফার্স্ট উইকেটটা আমি ওভারঅল হচ্ছে সলভ করে দিয়েছিলাম, এবং আজকে হচ্ছে আমরা সেকেন্ড উইকেটটা সলভ করবো। এবং তোমরা জানো তাপগতিবিদ্যার যে প্রবলেমটা দেওয়া হয়েছে এটা কিন্তু মোটামুটি ইজি একটা প্রবলেম, এবং এখানে কিন্তু খুব একটা আমি কোনো প্যাচ পাই নাই। হ্যাঁ, তো সর্বপ্রথম যে আমাদের প্রশ্নটা, এটা তোমরা হচ্ছে প্রশ্নটা বের করো, অথবা তোমরা বের করা লাগবে না, আমি বের করে দেখাচ্ছি। এবং তোমরা জানো আমার সলভ করার ওয়েটা কি। আগে হচ্ছে আমি দেখে নেই যে আমার একটা প্রশ্নের জন্য কত মার্ক এবং কি কি লিখতে হবে, দ্যাট ইজ দ্য ম্যাটার। এই জিনিসটা কিন্তু খুবই ম্যাটার করে। তো আমি এখন তোমাদেরকে আমার মোবাইলের স্ক্রিন একটা দেখাবো যে আমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কোনটা কত মার্কের। ওকে, তো আমি তাহলে তোমাদেরকে প্রবলেমটা বের করে প্রথমত দেখাই। তো আমাদের প্রথম যে প্রশ্নটা, আমি একটু ফোকাস করি। দেখো, আমাদের যে প্রথম প্রশ্নটা, এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখতে বলছে। হ্যাঁ, এটা হলো একটা প্রশ্ন। তারপরে 3 প্রক্রিয়া পরিবহন, পরিচলন এবং বিকিরণ তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, এটা হচ্ছে প্রশ্ন। উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি দাও। খেয়াল করে দেখো এখানে কয় মার্ক সেটা আমরা একটু দেখবো। শিখন ফল বা বিষয়বস্তুতে কি লেখা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে সব এসআই একক ইউজ করতে বলছে। আর নির্দেশকের মধ্যে দেখো প্রথম প্রশ্নটাতে কিন্তু মার্ক 3। দেখো একের নিচে কি লেখা, শুধু সূত্রের উল্লেখ অথবা শুধু ব্যাখ্যা উপস্থাপন, অর্থাৎ সূত্র লিখলে তুমি 1 মার্ক পেয়ে যাবা। তারপরে কি বলছে, সূত্রের উল্লেখ ও ব্যাখ্যা উপস্থাপন, মানে সূত্রের পাশাপাশি কিছুটা ব্যাখ্যা। দেখো অবলিক চিহ্ন দাও, অবলিক চিহ্ন মানে কি, তুমি যদি সূত্রটা লিখো আর একটুখানি ব্যাখ্যা লিখো, তারপরে যদি তুমি গাণিতিক ব্যাখ্যাটা দিয়ে দাও, তুমি 2 মার্ক পেয়ে যাবা। 3 পাইতে হলে তোমার কি করা লাগবে, সূত্র উল্লেখ করতে হবে, গাণিতিক যুক্তি বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা উপস্থাপন করতে হবে। খেয়াল করছো? সো আমরা তাহলে সূত্রটাকে লিখবো, তারপরে কি করব, আমরা গাণিতিকভাবে প্রুফ করব, গাণিতিকভাবে আমরা আমাদের ব্যাখ্যাটাকে প্রুফ করব। আশা করি তোমরা প্রথম প্রশ্নটা বুঝতে পারছো। হ্যাঁ, আমি এখন আমার বোর্ডটাতে ফোকাস করি। তো চলো আমরা আমাদের প্রবলেমটা সলভ শুরু করি। হ্যাঁ, ওকে। তো আমাদের বলছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা লিখতে, কিন্তু এন্ট্রপির মাধ্যমে। হ্যাঁ, তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা তোমাদের বইয়ে অনেকভাবে কিন্তু লেখা আছে। হ্যাঁ, অনেক বিজ্ঞানী অনেকভাবে কিন্তু সূত্রটা উপস্থাপন করছে। তো এন্ট্রপির মাধ্যমে আমরা কিভাবে উপস্থাপন করবো, চলো আমরা একটুখানি দেখে নিই এই যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা। তো আমাদের প্রকৃতিতে কয় ধরনের রাসায়নিক, কয় ধরনের বিক্রিয়া ঘটে, 2 ধরনের বিক্রিয়া ঘটে। একটা হচ্ছে ভৌত, আর একটা হচ্ছে কি রাসায়নিক। তো যতই ধরনের হোক না কেন, আমাদের যত ধরনের পরিবর্তন হোক না কেন, ওই পরিবর্তনের ফলে যে এন্ট্রপির চেঞ্জটা হয়, সেই চেঞ্জটা কিরকম সেটা নিয়ে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা। খেয়াল করে দেখো, প্রকৃতির সকল ভৌত ও রাসায়নিক ক্রিয়া এমন ভাবে সংঘটিত হয় যেন কি মোট এন্ট্রপিটা বৃদ্ধি পায়। একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এন্ট্রপিটা যদি হ্রাস পায়, তখন সেই জিনিসটা কিন্তু আমাদের প্রকৃতির বিরুদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের প্রকৃতিগতভাবে আমরা যেটা বলতে পারি যে এন্ট্রপি বৃদ্ধি পায়, এটা ন্যাচারাল।
এন্ট্রপিটা বৃদ্ধি পাওয়াটা ন্যাচারাল। এখন তোমরা শেষ, এটা কিন্তু এখানেই শেষ, এরপর ব্যাখ্যা লিখতে পারি, বাট যেহেতু আমাদের এই কোর্সটা শুধুমাত্র সলিউশন না, আমাদের এই কোর্সটা ডিটেলস নিয়ে আলোচনা করতে হবে, দ্যাটস ওয়াই আমি এটার পাশাপাশি আমি আমার কিছু মতামত দিব এন্ট্রপি সম্পর্কে। তো আমি এখন যেগুলো পড়াবো সেটা এক্সট্রা পড়াবো আর কি। রেডি? এন্ট্রপির মিনিংটা কি? তোমরা অনেকে এন্ট্রপির ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বুঝো না, আমরা এটা কি শেখার চেষ্টা করব, ফিজিক্যাল সিগনিফিকেন্স মানে এটার মিনিংটা আসলে কি। হ্যাঁ, অঙ্ক তো সবাই পাবে, এন্ট্রপির অঙ্ক অনেক ইজি একটা অঙ্ক। তো ধরা যাক একটা রুমে 40 জন স্টুডেন্ট আছে এবং একজন টিচার, মনে করো আমি আছি। হ্যাঁ, সাপোজ তোমরা এখন 40 জন দেখো লাইভ আছো, তোমরা 40 জন এখন আমার সাথে অনলাইনে ক্লাস না করে ধরা যাক তোমরা অফলাইনে ক্লাস করতেছো, 40 জন আমার সামনে আসো, আমি ক্লাস নিচ্ছি। এখন আমি যখন একটু সিরিয়াস মোডে থাকবো, দেখা যাবে যে তোমরা কিন্তু সবাই একটু চুপচাপ থাকবা, তোমাদের মধ্যে ক্যাওয়াস বা তোমাদের মধ্যে যে চিল্লাচিল্লি এটা কিন্তু খুবই কম থাকবে বা থাকবে না। কিন্তু যখন আমি একটু গল্প করা শুরু করবো বা আমি চলে যাব, তখন দেখা যাবে যে রুমটা হইতেছে গিজ 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 শুরু হয়েছে, আমরা যেটাকে মাছের বাজার বলে থাকি, যে টিচাররা বলে থাকে যে মাছের বাজার বানাই ফেলছিস। তো ব্যাপারটা আসলে কি দাঁড়াইতেছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যখন আমাদের একটা রুমের মধ্যে একটু চিল্লাচিল্লি বেড়ে যায়, তখন কিন্তু রুমটা একটু গরম গরম হয়ে যায়। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। তো মনে রাখবা, এন্ট্রপির পরিবর্তনটা আসলে টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট। এন্ট্রপির পরিবর্তনটা টেম্পারেচারের সাথে কিন্তু ডিপেন্ডেন্ট। আচ্ছা, এন্ট্রপির পরিবর্তন আমরা দুইটা সূত্র আমরা উল্লেখ করতে পারি, আমি তোমাদেরকে দুইটা সূত্র লিখে দিচ্ছি, এগুলো কিন্তু লাগবে না অ্যাসাইনমেন্টে, এগুলো লিখবা না, এগুলো আমি এক্সট্রা শেখাচ্ছি। ওকে, কেউ যদি এক্সট্রা শেখার ইচ্ছা না থাকে তোমরা লিখ নিতে পারো। যদি শুধুমাত্র সলিউশন লেখার ইচ্ছা থাকে, তোমরা ফেসবুকে গিয়ে শুধু সার্চ দাও এইচএসসি 2021 ফিজিক্স সেকেন্ড উইক সলিউশন পাওয়া যাবে, লেখা ফেলতে পারো। যাদের আসল শেখার ইচ্ছাটা নাই তাদের উদ্দেশ্য বলতেছি। আচ্ছা, তো এন্ট্রপির হইতাছে ঘটনাটা আমরা দুই ধরনের ব্যাখ্যা করতে পারি। একটা হইতাছে সমষ্ণ দিয়ে আমরা এক ধরনের ব্যাখ্যা করতে পারি, রুদ্ধতাপীয় দিয়ে একরকম ব্যাখ্যা করতে পারি। তো আমি যে সমষ্ণ রুদ্ধতাপীয়তে চলে যাচ্ছি, তাহলে আমাদের সমষ্ণ রুদ্ধতাপীয় ব্যাখ্যাটাকে দিতে হবে। সমষ্ণকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি পাই? সমষ্ণকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি হবে? সম যোগ উষ্ণ। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া কিন্তু আমাদের টেম্পারেচারটা ফিক্স থাকে। তোমরা সবাই সূত্রটা পারো, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। বলো তো এইখানে উষ্ণতাটা কার উপর ডিপেন্ডেন্ট? উষ্ণতা কিন্তু আমাদের অভ্যন্তরীণ শক্তির উপর ডিপেন্ডেন্ট। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সম মানে কি? টেম্পারেচারটা ফিক্স থাকে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি ফিক্স থাকে? ফিক্সড টেম্পারেচার। তো টেম্পারেচার যদি ফিক্স থাকে তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তিটা চেঞ্জ হবে না। এটার কারণটা কি? টেম্পারেচারের পরিবর্তন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিইউ। ঠিক আছে, এখানে ডিইউটা তোমরা আবার ঢাকা ইউনিভার্সিটি ভাইবো না, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি লিখতে বড় হাতের ডি বড় হাতের ইউ লেখা হয়। হ্যাঁ, অথবা ছোট হাতের ডি ছোট হাতের ইউ, কিন্তু ছোট হাতের ডি বড় হাতের ইউ কিন্তু কখনো ঢাকা ইউনিভার্সিটি লেখার জন্য ইউজ হয় না। যাই হোক, ফান এ পার্ট, আমি একটু আমাদের পড়ায় আসি। তো এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া টেম্পারেচারের সাথে অভ্যন্তরীণ শক্তি কিভাবে রিলেটেড? এটা আমি মলিকুলার স্ট্রাকচার দিয়ে তোমাদের ব্যাখ্যা করব। ধরা যাক আমার সামনে একটা ক্যালকুলেটর আছে, এই যে ধরা যাক ক্যালকুলেটর না, একটু লোহা টাইপের কিছু একটা মনে করো আমার হাতে আছে। হ্যাঁ, সাপোজ এটা লোহা টাইপের কিছু একটা, আমি এটাকে যদি গরম করি, এটার মধ্যে যে অনুপরমাণুগুলো আছে এগুলো দৌড়াদৌড়ি অনেক শুরু করে দিবে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অনুপরমাণু সমূহের মধ্যে দৌড়াদৌড়ি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল ইটস টেম্পারেচার। আবার তাপমাত্রা যত বাড়বে, হ্যাঁ, অনুসমূহের দৌড়াদৌড়ি তত বেড়ে যাবে বা অভ্যন্তরীণ শক্তিটা তত বেড়ে যাবে। সো আমরা বলতে পারি অভ্যন্তরীণ শক্তিটা তাপমাত্রার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। হ্যাঁ, আচ্ছা, এখন সমষ্ণ বলার মিনিংটা কি? সমষ্ণ মানে হচ্ছে আমাদের টেম্পারেচারটা ফিক্স। তো ফিক্স টেম্পারেচার মানে কি? তাদের চেঞ্জটা জিরো। তোমার কাছে 50 টাকা ছিল, এখন 50 টাকাই আছে, তাহলে তোমার পরিবর্তনটা কত? 50 - 50 = 0। তাহলে আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউ = 0। ওকে, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই ডিসিশনে আসতে পারি ডিকিউ সমান ডিডব্লিউ। এটা আমার একটু পরে লাগবে, খ নাম্বারে লাগবে আর কি, এটা আমার একটু পরে লাগবে, আমি আগে শিখা বলতেছি, ওইখানে আবার লিখা দিব, সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ এবং ডিডব্লিউটা পরস্পর সমান। ডিকিউটা কি তাপের পরিবর্তন আর ডিডব্লিউটা কি কাজের পরিবর্তন বা কৃত কাজ। আচ্ছা, তো আমি কই থেকে কই চলে যাচ্ছি দেখো, আমি আবার একটু ব্যাক করি। আমি ছিলাম কোথায়? এখানে ছিলাম, এখান থেকে এখানে ছিলাম। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ এন্ট্রপি বোঝানোর জন্য আমি অন্যদিকে চলে গেছিলাম। তো এন্ট্রপি বুঝেছিলাম যে একটা রুমের মধ্যে মনে করো যে আমি তোমাদেরকে সুযোগ দিলাম কথাবার্তা বলার জন্য, তোমরা চিল্লাচিল্লি শুরু করলা, তোমাদের রুমের মধ্যে হইতেছে টেম্পারেচারটা বেড়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, বিশৃঙ্খলাটা বেড়ে যাচ্ছে, আমরা জানি এন্ট্রপির বাংলা অর্থ হলো বিশৃঙ্খলা। এখন তোমরা অনেকেই বুঝো না যে ভাইয়া
কই বিশৃঙ্খলা কই এন্ট্রপি কেমনে মিললো, বিশৃঙ্খলা আবার অঙ্ক করে কেমনে? হ্যাঁ ভাইয়া অঙ্ক করে, এটা অঙ্ক করা যায় দুইটা উপায়। যদি তোমার টেম্পারেচারটা চেঞ্জ হয়, যেমন এ থেকে বি তে যখন তুমি পরিবর্তন করবা তখন যদি তোমার টেম্পারেচার চেঞ্জ হয় তখন এন্ট্রপির সূত্রটা হবে একরকম, আর যদি চেঞ্জ না হয় একটা ফিক্সড টেম্পারেচার থাকে তখন সূত্রটা হবে আরেক রকম। এটা আমি একটু ব্যাখ্যা দেই। এটা ব্যাখ্যাটা হবে এইভাবে যে আমি একটা ফিক্সড টেম্পারেচার নিয়ে যদি তোমাকে আলোচনা করি, ধরা যাক এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ, আর এটা মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, এটা মনে করো পানি আর এটা মনে করো বরফ। তো বরফ থেকে যখন আমরা পানিতে কনভার্ট হয় তখন আমাদের এন্ট্রপি পরিবর্তন সূত্র তোমরা সবাই পারার কথা। সূত্রটা হইতেছে mLF ডিভাইডেড বাই টি। খেয়াল করে দেখো এখানে টিটা কিন্তু ফিক্সড। কেন ফিক্সড? আমাদের টেম্পারেচার চেঞ্জ হয় না, আমাদের চেঞ্জ হয়েছে কিসে চেঞ্জ হয়েছে? চেঞ্জ অফ স্টেট। আমাদের স্টেটের চেঞ্জ হয়েছে। স্টেট মানে কি? অবস্থা, ভৌত অবস্থা। দেখো ভৌত অবস্থাটা পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বলতে পারি আমাদের এন্ট্রপি পরিবর্তন এইটা হচ্ছে একরকম। আরেক রকম এন্ট্রপি পরিবর্তন আছে, সেটা হচ্ছে মনে করো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে এটা মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি হয়ে গেল। এখন খেয়াল করে দেখো আমার কিন্তু স্টেট চেঞ্জ হয় নাই, আমার কিন্তু ভৌত অবস্থা পরিবর্তন হয় নাই, কিন্তু আমার টেম্পারেচারের পরিবর্তন হয়েছে। আমরা এই ক্ষেত্রে কিন্তু ডিএসটা আবার লিখে থাকি ms ln T2/T1। এখন তোমরা বলতে পারো ভাইয়া লন কই থেকে আসছে? ইন্টিগ্রেশন করে আসছে। ইন্টিগ্রেশনটা আবার কিভাবে আসছে সেটাও বুঝাইতে পারি। এখানে টেম্পারেচারটা যদি T1 লিখি, এখানে টেম্পারেচার যদি আমরা T2 লিখি, তাহলে আমাদের প্রত্যেকটা টেম্পারেচার নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রত্যেকটা টেম্পারেচার নিয়ে কাজ করতে হবে, পরে ওটাকে সাম করতে হবে। তোমরা জানো ইন্টিগ্রেশনের মিনিং কি? তোমাদের রাকিব ভাই কিন্তু ইন্টিগ্রেশন খুব ভালো মতো পড়াচ্ছেন, সে কিন্তু বুঝাইছে আসলে ইন্টিগ্রেশনের যে বেসিক মিনিংটা কি। বেসিক মিনিংটা হচ্ছে যা যোগ করা। হ্যাঁ, এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে এন্ট্রপি পরিবর্তন, তারপর 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এন্ট্রপি পরিবর্তন, 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এন্ট্রপি পরিবর্তন, এরকম করতে করতে 100 পর্যন্ত যতগুলা থাকবে সবকটাকে আমরা যোগ করব। ইন্টিগ্রেশন শব্দের ইন্টিগ্রেট অর্থ হলো একত্রিত করা। ইন্টিগ্রেশন জাস্ট নাউন আর কি। তাহলে আমরা বলতে পারি এখানে T1 থেকে T2 পর্যন্ত আমরা ds কে ইন্টিগ্রেট করব। এখন সরি, আমরা হচ্ছে ইন্টিগ্রেট কাকে করব? আমরা ইন্টিগ্রেট করব হলো dq/t এইটাকে। খেয়াল করে দেখো সূত্র কিন্তু আসলে এইটাই ছিল, mLF মানে হচ্ছে dq আর নিচে হচ্ছে t। খেয়াল করে দেখো এই সূত্রটা আমি এখানে লিখছি, বাট একটু পার্থক্য আছে। এখানে টেম্পারেচারটা ফিক্সড আর এখানে টেম্পারেচারটা এই যে একটা রেঞ্জ আছে, ঠিক আছে। পরে এখানে ইন্টিগ্রেশন করে টোরে আমাদের আসে ms ln T2/T1। সো আমরা তাহলে এন্ট্রপি নিয়ে পুরো তামা করে ফেললাম। এন্ট্রপি নিয়ে আমরা কি কি শিখলাম? নাম্বার 1 আমরা এন্ট্রপি বেসিক শিখছি, এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স শিখছি যে আসলে অণু পরমাণু সমূহের যে দৌড়াদৌড়ি, সেই দৌড়াদৌড়ির উপর ডিপেন্ডেন্ট। তারপরে আমরা শিখছি যদি টেম্পারেচার ফিক্স থাকে, হ্যাঁ, স্টেট যদি চেঞ্জ হয় তখন এন্ট্রপি পরিবর্তনের সূত্রটা কি। আবার শিখছি যখন টেম্পারেচার চেঞ্জ হয় তখন এন্ট্রপি পরিবর্তনের সূত্রটা কি। আশা করি তোমাদের এন্ট্রপি নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা বইয়ের কিছু অঙ্ক প্র্যাকটিস করো। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু এন্ট্রপি পরিবর্তন থেকে প্রশ্ন খুবই বেশি আসে আর কি, ঠিক আছে। এটা তোমাদের একটা হিন্টস দিয়ে রাখলাম, যেহেতু তোমাদের ইচ্ছা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট না, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের তোমাদের ইচ্ছা থাকে ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো পজিশন করা। সো আমি আশা রাখি তোমরা প্র্যাকটিসগুলো করবা। এখন আমি ইয়াতে এসে পড়ি। এই যে এন্ট্রপি কি বৃদ্ধি পায়, এটা মিনিংটা কি? এটা মিনিং হইতেছে ডিএস এর ভ্যালুটা পজিটিভ হবে। বৃদ্ধি পাওয়া মানে কি? পজিটিভ হওয়া আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো আমাদের একটা ব্যাখ্যা লিখতে হবে। আমাদের এটা ব্যাখ্যা লিখতে হবে। এখন এই সূত্রকে ব্যাখ্যা তুমি তোমার মতো করে লিখো। তুমি একটা জায়গায় অ্যাসাইনমেন্টে তুমি ফেসবুকে বা ইউটিউবে দেখলা একরকম সলিউশন লেখা, ভাই বর্ণনার লেগে কি আরেকজনের সাথে মিলতে হবে? মিলতে হবে কেন? তুমি তোমার মতো করে ব্যাখ্যা লিখো। এই লাইনটারে 1-2 লাইন একটু খালি বাড়াই ফেলো আর কি, বাড়াইলেই তো হয়ে গেছে, তাই না? আমাদের এখানে কি লেখা ছিল? 3 বার নিচে লেখা ছিল সূত্রটা লিখলে আর গাণিতিক যুক্তি এবং ব্যাখ্যাটা লিখলে হয়ে যাবে। ব্যাখ্যাটা এইখানে ম্যান্ডেটরি না, তুমি যুক্তি পরেও ব্যাখ্যাটা দিতে পারো। এখানে জাস্ট আমি এক লাইন লিখে দিব। কি এক লাইন লিখবো? এক লাইনটা হচ্ছে দেখো আমার এন্ট্রপি বাড়তে হবে। তো এন্ট্রপি বাড়া মানে কি? আমাদের ডিএস এর মানটা 0 এর চেয়ে বড় হতে হবে, এইটাই ব্যাখ্যা, আর কিছু না। তাহলে তোমরা এইভাবে লিখবা যে মোট অর্থাৎ দিয়ে লিখলে হবে এক লাইন খালি, আর বেশি কিছু হুদাই হাজারে পেঁচালে লেখা দরকার না। আমি কয়েকটা জায়গায় দেখছি যে অ্যাসাইনমেন্ট ওরা কি এত বইরা লেখে, আননেসেসারি। হ্যাঁ, আমরা যতটুকু আনসার চাইছি ঠিক ততটুকুই আমরা সঠিকভাবে আনসার দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা এখানে কি লিখবো? মোট এন্ট্রপির পরিবর্তন, এটাই ব্যাখ্যা, এটা এক লাইন ব্যাখ্যা। এটা কিন্তু গাণিতিক ব্যাখ্যা না, আমরা এখন গাণিতিক ব্যাখ্যা দিব, গাণিতিক যুক্তি দিব। তার আগে তোমাদের কিছু কমেন্ট দেখি, সবকিছু বুঝতেছো কিনা তোমরা একটু কমেন্টে বলো। আমি এই পিচ্ছি ক নাম্বার একটা প্রশ্ন নিয়ে কতক্ষণ লাগাই ফেলতেছি, তোমরা একটু কমেন্টে বলো বুঝছো কিনা। তোমরা একটু কমেন্টে বলো বুঝতেছো কিনা। রাসেল বলতেছে এন্ট্রপি বাড়া কি পরিবেশের জন্য ক্ষতি কিনা? হ্যাঁ, এন্ট্রপি বাড়া পরিবেশের জন্য ক্ষতি, কিন্তু এন্ট্রপিটা বাড়তেই থাকবে। ইউ হ্যাভ নো কন্ট্রোল
অন এন্ট্রপি, এন্ট্রপির উপর আমাদের কোনো ধরনের কন্ট্রোল নাই, এটা এটা বাড়তেই থাকবে। আচ্ছা তুমি অনেকে বলতেছো আটকে যাচ্ছে কিনা। আচ্ছা মালিহা বলছে বুঝতে পারছো, তোমাদের কারো কি আটকে গেছে? তোমাদের কি কারো কি ক্লাস আটকে গেছে, ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা একান্ত বলছে ক্লিয়ার, মালিহা বলছে ক্লিয়ার, শারমিন আক্তার ক্লিয়ার, গুড। আসি তোমরা সবাই যেহেতু ক্লিয়ার বলছো, সো আমার আর কোনো প্রবলেম নাই। আমি এখন আমাদের গাণিতিক ব্যাখ্যাটায় চলে যাব। রেডি? তো গাণিতিক ব্যাখ্যাটা তোমরা কিভাবে দিবা? গাণিতিক ব্যাখ্যার উপর মেইন মার্কটা, ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের এইটারই গাণিতিকভাবে ব্যাখ্যা দিতে হবে যে আসলে ডিএস এর মানটা যে শূন্যের চেয়ে বড়, এই জিনিসটাই আমাদের ব্যাখ্যাটা দিতে হবে। তো চলো আমরা শুরু করি। তো পুরো জিনিসটা আসলে কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। আমি তোমাদের বারবার বলতেছি পুরো জিনিসটা টেম্পারেচারের সাথে কিন্তু রিলেটেড। তো একটা গরম বস্তু একটা ঠান্ডা বস্তু দিয়ে তো আমরা ব্যাখ্যাগুলো করব যে একটা বস্তু গরম ছিল ঠান্ডা ছিল, এইভাবেই তো হবে, কারণ এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু টেম্পারেচারের সাথে যেহেতু রিলেটেড, সো আমরা এখানে গরম ঠান্ডার ব্যাপারটা আমরা কিন্তু নিয়ে আসবো। তো যখন কোন একটা বস্তু, একটা গরম বস্তু ঠান্ডা হয় তখন কিন্তু সে তাপ হারায়, হ্যাঁ, আর যখন একটা ঠান্ডা বস্তু তাপ যখন সে গরম হয়ে যায় তখন সে তাপ গ্রহণ করে। তাহলে মনে রাখবা গরম থেকে ঠান্ডা হলে নেগেটিভ, আর ঠান্ডা থেকে গরম হলে পজিটিভ। মনে থাকবে, গরম থেকে ঠান্ডা হলে নেগেটিভ আর ঠান্ডা থেকে গরম হলে পজিটিভ। সো আমরা একটা গরম বস্তুর জন্য, বা গরম বলাটা উচিত না, একটু কেমন শোনায়, আমরা লিখতে পারি বেশি তাপমাত্রা। T1 একটা টেম্পারেচার থাকবে, T2 একটা টেম্পারেচার থাকবে, এই দুইটা টেম্পারেচার নিয়ে আমরা কাজ করে থাকবো। এখন কথা হলো প্রশ্নে কি T1 T2 বলতে কিছু বলছে? এটা আমাদের নিজে ধরে নিতে হবে। আমি প্রশ্নটা আরেকবার পড়ি, আমাদের উদ্দীপকে কি T1 T2 নিয়ে কিছু বলছে কিনা আমাদের সবসময় আনসার দিতে হবে টু দা পয়েন্ট। প্রশ্নে যদি কিছু লেখা না থাকে, যদি কোনো প্যারামিটার না থাকে, আমাদের প্যারামিটার ধরে নিতে হবে। ধরি তাপমাত্রা এত, অনেক সময় পোলাপাইন ধরি শব্দটা লিখে না। আমি একটু প্রশ্নটা আরেকবার পড়ি। প্রশ্নে বলছে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লিখো। আমি লিখে ফেলছি, মার্ক পেয়ে গেলাম। তারপরে লিখছে তিন প্রক্রিয়ায় পরিবহন, পরিচলন, বিকিরণ, তিনটা প্রক্রিয়ার কথা বলছে। তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, এইটারই গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। সো আমার তোমাদেরকে এখন আমি তিনটা পদ্ধতিতে আগে বুঝাইতে হবে, না তুমি গাণিতিক পদ্ধতিতে যাইতে পারবো না। একটা হচ্ছে পরিবহন। তোমরা সবাই জানো পরিবহন পদ্ধতিটা আমি ক্লাস 9 10 আমি শিখছি, ক্লাস 9 10 জানি না তোমাদের ক্লাস 9 10 ছিল কিনা। ক্লাস 9 10 অনেক সহজভাবে শিখছি যে পরিবহন মানে হইতেছে যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় জাস্ট ফ্লো হবে। হ্যাঁ, এখন পরিচলনের ব্যাপারটা হইতেছে পরিবহন পরিচলনের মধ্যে বেসিক যে পার্থক্য সেটা হইতেছে তোমার স্টেট। পরিচলন হয়ে থাকে তোমার হইতেছে গ্যাসীয় এবং তরল পদার্থের মধ্যে, গ্যাসীয় এবং তরল পদার্থের মধ্যে পরিচলন হয়ে থাকে। হ্যাঁ, আর পরিবহনটা যে কোনো কিছুই হইতে পারে। আর বিকিরণটা হইতেছে ডিরেক্টলি হয়। বিকিরণটা হয়ে থাকে যেমন সূর্য থেকে, আমি কয়েকটা এক্সাম্পল দিই তোমাদেরকে। সূর্য থেকে যদি কোনো আলো রশ্মি যদি আমাদের আসে, এটা হচ্ছে বিকিরণ। মনে থাকবে, এটা হচ্ছে আমাদের বিকিরণ। আর পরিবহন আর পরিচালনটা তো বুঝতেই পারছো। এখন আমাদের মেইন বেসিক হলো এই যে তিনটা প্রসেস আসলে কি ঘটনা ঘটে থাকে। পুরো তিনটা প্রসেসে আমাদের টেম্পারেচার নিয়ে কাহিনী না, তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়, চেঞ্জ হয়। তার মানে এখানে আমাদের একটা মনে মনে T1 ধরতে হবে আর একটা মনে মনে T2 ধরতে হবে। আমাদের প্রশ্নে কিন্তু T1 T2 নিয়ে কোনো ধরনের কিছু বলে নাই। হ্যাঁ, প্রশ্নে যদি বলা থাকতো তাহলে আমরা ধরি শব্দটা লেখা লাগতো না। আমাদের কিন্তু এখানে কোনো ধরা লেখা নাই, দ্যাটস এটা আমাদের লিখতে হবে। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা চলে যাই আমাদের সেই গরম বস্তু বা ঠান্ডা বস্তুর যে ব্যাখ্যাটা নিয়ে আমি তোমাদের দিতে চাচ্ছিলাম, সেই ব্যাখ্যাটা। তো মনে করো কোন একটা বস্তু, ওর টেম্পারেচার হচ্ছে T1, ঠিক আছে, ওর টেম্পারেচার হচ্ছে T1। তো পরিবেশের এন্ট্রপি যদি বাড়তে হয় তাহলে আসলে কি ঘটনা ঘটতে হবে? অবশ্যই এইটা টেম্পারেচারটা বেশি হতে হবে। আমার কথা ক্লিয়ার? এই টেম্পারেচারটা আসলে বেশি। আচ্ছা, এখন এটা বেশি টেম্পারেচার, এটা বেশি টেম্পারেচার, আর T2টা হচ্ছে আমাদের কম টেম্পারেচার। ওকে, এটা আমাদের কম টেম্পারেচার। এখন খেয়াল করে দেখো, তার মানে এটাকে আমরা গরম বলতে পারি, এটাকে আমরা ঠান্ডা বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা আর কি। তাহলে আমরা বলতে পারি যে T1 এর জন্য আমরা এইভাবে লিখতে পারি এন্ট্রপির পরিবর্তন, এটা পরিবর্তনটা কি হবে খেয়াল করে দেখো। এটা কিন্তু গরম থেকে ঠান্ডা হচ্ছে, তাহলে বলছিলাম গরম থেকে ঠান্ডা হলে মাইনাস হয়, মাইনাস হবে। এখন সূত্রটা কি? সূত্রটা তোমাদেরকে একটু আগে না লিখে দিলাম, ds সমান dq বাই t। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। তাহলে আমি কি লিখবো? dq বাই t এর জায়গায় কি লিখবো? T1, যেহেতু আমাদের T1 এর জন্য। এরপর T2 এর জন্য এন্ট্রপি পরিবর্তনটা কি হবে? এটা ঠান্ডা থেকে গরম হচ্ছে, তার মানে এটা প্লাস হবে, তাহলে এটা প্লাস লিখবা, dq ডিভাইডেড বাই T2 হবে। ঠিক আছে, এখন আমাদের টোটাল এন্ট্রপি পরিবর্তন দরকার। আমাদের কি দরকার? টোটাল এন্ট্রপি পরিবর্তন, অর্থাৎ এইটা এবং এইটাকে আমরা এখন যোগ করব।
টোটাল মানে কি যোগ করা না, আমরা এখন দুটাকে যোগ করব, বা তোমরা এইভাবে লিখতে পারো, এটাকে 1 নং দিতে পারো, এটাকে 2 নং দিতে পারো, এরপর লিখবা 1 যোগ 2 প্রয়োগ করে পাই। ঠিক আছে, আমাদের এটার দরকার নেই। আমরা এখন কি লিখবো, 1 যোগ 2, এটা করলে আমাদের হবে কি মোট এন্ট্রপি পরিবর্তন, মোট এন্ট্রপি পরিবর্তন, এটাকে আমরা ডিএস লিখতে পারি সমান সমান এটার সাথে এটা যোগ করব, তাইলে কি হবে, এটা আগে লিখবো তারপরে যোগ এটা লিখবো। খেয়াল করে দেখো তোমরা, আমি কিন্তু কোনো বিয়োগ করতেছি না ভাই, টোটাল কেমনে বের করে যোগ করেই তো, এখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো ডি কে যদি আমি কমন নিই কি হয়, এটা হইতেছে। এখন তোমরাই বলো এই টি1 টি2 এর মধ্যে কে বড় ছিল, এখানে টি2 লেস দেন টি1, মানে কি টি1 টি2টা ছোট, টি2 ছোট বলে কি এই পুরাটা বড় হয়ে যাবে, তাই না, এই পুরাটা বড় হয়ে যাবে, অর্থাৎ 1/t2 কি হবে গ্রেটার দেন 1/t1, তাই ds গ্রেটার দেন 0। খেয়াল করে দেখো টি2টা হইতেছে ছোট, কিন্তু এটা কিসে নিচে আসে না, তো আমরা যদি ছোট সংখ্যাকে যদি আমরা ভাগ করি সেটা বড় হয়ে যায়, তার মানে এই পুরো সংখ্যাটা বড়, কার চাইতে বড়, ওর চাইতে বড়, তাইলে বড় জিনিসকে ছোট জিনিসকে যদি আমরা বিয়োগ করি তাহলে মানটা কি 0 চেয়ে বড় হয়। হ্যাঁ, আর ডিকিউ তো তাপের পরিবর্তন, এটা তো পজিটিভ, তো তাহলে আমরা বলতে পারি পজিটিভ সংখ্যার সাথে যদি আমরা একটা পজিটিভ সংখ্যার গুণ করি তাহলে জিনিসটা তো পজিটিভ বলতে হবে, তাই না। এখন মান কত আমি তো জানি না, কিন্তু পজিটিভ তো হবে, তাহলে আমরা এভাবে বলতে পারি ডিএস এর মানটা পজিটিভ, এই যে ডিএস গ্রেটার দেন 0 মানে তো ডিএস এর মানটা পজিটিভ। এইটা লেখা মানেই তোমার গাণিতিক ব্যাখ্যা দেওয়া, এটা লিখাই মানে তোমার পুরো ফুল 3-3 পেয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে ফিনিশিং দিয়ে দিবা। এভাবে হচ্ছে এন্ট্রপি পরিবর্তনটা সব সময় শূন্যের চেয়ে বড় হয়। ঠিক আছে, এটা লিখে দিলেই শেষ, ফুল মান। আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাব। আমাদের নেক্সট যে প্রবলেমটা সেটাও হলো, ধরো তুমি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আমি প্রশ্নটা লিখে দিই, ধরো সহস্র প্রক্রিয়া প্রসারিত করে 4 গুণ করা হলো, এরপরে কি এতে এন্ট্রপি পরিবর্তন নির্ণয় করো। এতে আমাদের কিন্তু এককগুলো কিন্তু সব এসআই একক ইউজ করতে হবে, এটা প্রশ্নে বলে দিছিল। ঠিক আছে, তো আমরা আমাদের সলিউশন শুরু করি। সর্বপ্রথম দেখো আমি আছি কত টেম্পারেচারে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তাহলে আমরা বলতে পারি এখানে তাপমাত্রা তো 27 প্লাস কি করবো 273 আমরা যোগ করবো, তাহলে এত কেলভিন, তাহলে কত হবে 300 কেলভিন। ঠিক আছে, আমাদের টেম্পারেচার আমরা পেয়ে গেলাম 300 কেলভিন টেম্পারেচার, সো এটাকে আমরা টি লিখতে পারি। তারপরে স্বাভাবিক চাপ, অর্থাৎ আমাদের চাপের মানটা দিয়েছে 1 অ্যাটমসফিয়ার, এটা আমাদের লাগবে কিনা আমি জানি না, তাও লিখে রাখতে পারি যে মানে সূত্র লাগবে কিনা সেটা তুমি তার আগে থেকে জানো না। ঠিক আছে, এটা তুমি আগে থেকে জানো না, এটা আমরা মাথায় রাখতে পারি যে আমাদের প্রেসারটা হইতেছে 1 অ্যাটমসফিয়ার, মনে রাখবা স্বাভাবিক চাপ বা 1 অ্যাটমসফিয়ার, আমরা লিখে রাখি, যাও লিখতে তো কোনো সমস্যা নেই, চাপ পি সমান সমান 1 অ্যাটমসফিয়ার। তারপর কি হচ্ছে 1 গ্রাম, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, 1 গ্রাম। তো আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব এখানে মোল দরকার, অর্থাৎ আমাদেরকে গ্রাম থেকে মোলে নিতে হবে। তোমরা সবাই পারো গ্রাম থেকে মোল নেওয়ার সূত্রটা, তোমরা সবাই পারো যে মোল সমান সমান গ্রাম ডিভাইডেড বাই আণবিক ভর। ঠিক আছে, আণবিক ভর বা ওই যে W/M, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না,
তাহলে আমরা এখানে কি বলতে পারি যে মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু আমাদের n এর মান কি হবে 1 গ্রাম বলছে, তাহলে উত্তর হবে 1। এই যে w এর মান হবে 1, আর আণবিক ভর হাইড্রোজেনের আণবিক ভর কত, হাইড্রোজেন বলছে না, এই যে হাইড্রোজেন বলছে, হাইড্রোজেন আণবিক ভর 2 না, তাহলে এখানে 2 হবে, তাহলে এটা কত 0.5 এত মোল। ঠিক আছে, এরপরে কি বলছে হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ প্রক্রিয়া। দেখো প্রক্রিয়াটা দেখো, কারণ এক একটা প্রক্রিয়ার জন্য এক এক রকম সূত্র হয়। সমষ্ণ প্রক্রিয়ার প্রসারিত করতেছি, তার মানে আবার এটা মোটা হয়ে যাবে। জাস্ট হচ্ছে এরকম, ধরা যাক আমি একটা বেলুন বা একটা টায়ারকে আমি পাম্প করতেছি, তো পাম্প করতে 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 এটা আমার পাম্প ফুলে যাবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো প্রসারিত করে আমি কয় গুণ করলাম, আয়তন 4 গুণ হয়ে গেল। তাহলে আদি আয়তন যদি v1 হয়, তাহলে পরবর্তী আয়তন কত হবে 4v1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আদি আয়তন কত v1, অতএব পরবর্তী আয়তন v2 টা কত হবে 4 গুণ হয়ে যাবে, 4v1 হয়ে যাবে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো 4 গুণ করা হলো, এতে এনট্রপি পরিবর্তনটা আমাদের নির্ণয় করতে হবে। তো সমষ্ণ প্রক্রিয়া বলে দিচ্ছি, এটা হলো প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো সমষ্ণ প্রক্রিয়া এনট্রপি পরিবর্তন সূত্রটা জানলেই তো শেষ। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি সূত্রটা পাশে লিখে দেই, যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন কি, nRT ln v2/v1। তোমরা এই সূত্রটা মুখস্থ রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া এনট্রপি পরিবর্তনের সূত্রটা কি, ds nRT ln v2/v1, যেখানে r এর মানটা তুমি মুখস্থ রাখবা 8.314, এটা তোমরা মুখস্থ রাখবা। দেখো তুমি n এর মান জানো, তুমি t এর মান জানো, v2 v1 এর একটা রিলেশন জানলে তোমার অঙ্কটা শেষ। তাহলে আমি এভাবে লিখব, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা কত বলো দেখি, ওই যে সূত্রটা nRT ln v2/v1। দেখো আমাদের আসলে প্রেসারটা লাগতেছে না, এটা আসলে আমরা ফাউল লিখছি। সো তোমরা পরীক্ষা হলে এটা না লিখলে সবচেয়ে ভালো হয়, এটা না লিখলে ভালো। এটা আমি তোমাদের ইচ্ছা করে লিখছি, এটা বসানোর জন্য, ঠিক আছে, এটা বোঝার জন্য যে p = 1 তো পরেও তো লাগতে পারে, তাই না, গ নাম্বারেও তো লাগতে পারে। আচ্ছা, তোমরা কি করবা, এই অঙ্কে এটা দিবা না, ঠিক আছে, এটা পরের অঙ্কে লাগতে পারে। আচ্ছা, তো আমরা চলো ভ্যালুগুলো বসিয়ে দিই। n এর মান হচ্ছে 0.5, r এর মান হচ্ছে 8.314, t এর মান হচ্ছে 300। সবাই ক্যালকুলেটর হাতে নাও, দ্রুত ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে আমাকে মান বলো, ইনটু ln v2 এর মান কত বলো তো, 4v1 ডিভাইডেড বাই কি হবে v1। তো v1 কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে 4 থাকবে, তাহলে হবে 0.5 ইনটু 8.314 ইনটু 300 ইনটু ln 4। আমি একটু দেখি তোমরা সব বুঝতেছো কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমি নিজে একটু ক্যালকুলেশন করি, আমার সামনে ক্যালকুলেটর আছে। আচ্ছা, তোমাদের কি ক্লিয়ার হচ্ছে? তো নিচের লাইনটা আমি দেখার ব্যবস্থা করতেছি। তোমরা অনেকে মনে হয় বলতেছো আটকে যাচ্ছে, আমি বুঝতেছি না, আটকে যাবে তো হওয়ার কথা না। আচ্ছা, তুমি একটু আরেকবার বলো আটকে যাচ্ছে কিনা, আমি বুঝতেছি না। কয়েকজন বলতেছো নাকি আটকে যাচ্ছে, আবার কয়েকজন বলতেছো ঠিক আছে। হ্যাঁ, অনেকে এটা আনসার বলছো, আমি নিজের আনসারটা আমি ক্যালকুলেটর বের করে তোমাদের দেখাই। 0.5 ইনটু 8.314 ইনটু 300 ইনটু ln 4, ঠিক আছে। আমার এটা আনসার আসতেছে 1728। তোমরা চেষ্টা করবে 3 ঘর আনসার লিখবা, সবসময় আমার এই কথাটা মনে রেখো, 3 ঘর আনসার লিখবা, ঠিক আছে। আমার এটা আসতেছে 1728 দশমিক কত 848 আসতেছে, ঠিক আছে। এখন কথা হলো তোমাদের আনসার কি আসছে, আমি একটুখানি যদি দেখি। আমি এখন পরবর্তী প্রশ্ন চলে যাব। আর একটু কাইন্ডলি একটু বললো যে অনেকে আটকে যাওয়ার যে ব্যাপারটা, ওইটা আসলে ওইটা নিয়ে একটু বললো। আচ্ছা আচ্ছা, একটা কথা সেটা হলো তোমরা অনেকে কি বলতেছো, আচ্ছা তোমরা অনেকে বলছো ঠিক আছে।
আচ্ছা এখন কৃতকাজে, আচ্ছা এখানে যে ds টা আমি এটা এনট্রপি, একজন বলতেছে কৃতকাজে এনট্রপি কি এক কিনা, এখানে আমি একটু ভুল করছি, এটা আসলে কৃতকাজের জন্য এটা আসলে dq এর সূত্র, এটা অ্যাকচুয়ালি এটা আমি একটু ভুল লিখছি, এটা এনট্রপির পরিবর্তন না, এটা dq, এটা তুমি একটু ঠিক করে নাও, এটা এনট্রপির পরিবর্তন না, এটা কি হবে তাপের পরিবর্তন, ঠিক আছে, এটা আমি ভুল করছি। হ্যাঁ তোমরা এটা dq লিখে নাও, এটা একজন একটা কমেন্ট করছো, এটা দেখার পর আমার মনে পড়ছে যে আসলে dq আর ds তো সেম না, হ্যাঁ এটা হচ্ছে dq এর সূত্র, এটা dq এর সূত্র। আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি, এটা আসলে dq এর সূত্র, বা তোমরা এটাকে কাজও বলতে পারো, এটাকে তোমরা কাজও বলতে পারো বা dq বলতে পারো, কি কেন দুইটা সেম হবে সেটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। হ্যাঁ এটাকে dq বলতে পারো, আবার w বলতে পারো, দুইটা আসলে সেম কথা, দুইটা আসলে সেম কথা। এখন তোমাদেরকে ব্যাখ্যা দিব কেন দুটো সেম কথা। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া বলে দিচ্ছে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি dq সমান সমান du প্লাস dw, তো সমষ্ণ প্রক্রিয়া না du জিরোটাকে তোমাদের প্রমাণ দিলাম, তাহলে আমরা কি বলতে পারি dq ইজ ইকুয়াল টু dw, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কাজ বললেও মার্ক পাবা, আবার তাপের পরিবর্তন বললেও মার্ক পাবা। আমার কথা ক্লিয়ার? যদি রুদ্রতাপে হতো তাহলে কিন্তু আবার এরকম হতো না, ক্লিয়ার? রুদ্রতাপে যদি হইতো তখন সেক্ষেত্রে তুমি এটা লিখতে পারতা না, তখন তোমাকে শুধু w এর ইকুয়েশন লিখতে হবে। এই যে ইকুয়েশনটা আমি ফার্স্টে ভুল লিখছি, ds লিখে ফেলছিলাম, এটা w হবে, হ্যাঁ তাইলে এখানে হবে w, ঠিক আছে। যেহেতু সমষ্ণ বলছে সো তুমি চাইলে এখানে ডাইরেক্ট dq লিখে ফেলতে পারো, অথবা পরবর্তীতে লিখে দিতে পারো যে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে dq সমান সমান du প্লাস dw, সমষ্ণ প্রক্রিয়া du 0, এজন্য dq ইকুয়াল টু dw। যেহেতু আমাদের কাজ, শুনো w dw নিয়ে কোনো প্যারা নাই, এগুলো একই কথা, ঠিক আছে, w dw নিয়ে কোনো ঝামেলা হবে না, সুতরাং কাজ সমান সমান হবে কি dq, ঠিক আছে। সো আমরা তাহলে আমরা ফিনিশিং আসতে পারি যে আমাদের dq এর মানটা হইতেছে 1728.848। তোমরা চাইলে এখানে 2 ঘর নিতে পারো, বাট আমি ফলো করি সবসময় 3 ঘর, সবসময় 3 ঘর নেওয়ার চেষ্টা করবা, তাহলে মোস্ট অ্যাকুরেট আনসারটা আসবে। এরপর আমরা চলে যাব এনট্রপির পরিবর্তন। আমি তো কাজেরটা লিখে ফেলছি, হ্যাঁ তাপের পরিবর্তন অথবা কাজ, তোমরা এখানে তাপের পরিবর্তন লিখতে পারো, অথবা তোমরা এখানে কাজও লিখতে পারো, কাজ, ঠিক আছে। সো আমার সাজেশন থাকবে এইভাবে করবা, ফার্স্টে কাজ লিখবা, এটা পুরোটা লিখবা, লিখার পর লিখবা যে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে dq সমান সমান du প্লাস dw, du টা 0, তাহলে dq ইকুয়াল টু dw। আমরা যেহেতু dw টা বের করে ফেলছি, এর মানটা হচ্ছে এত, সুতরাং dq এর মানও এত, শেষ। এখন আমরা চলে যাব এনট্রপির পরিবর্তনে। তো যে কমেন্টে বলছিল তাকে ধন্যবাদ, ও বলার পরেই হচ্ছে মনে পড়ছে, এটা আমি ভুল লিখছিলাম। তো ds সমান সমান কি হবে dq ডিভাইডেড বাই t, তো আমাদের t এর dq এর মানটা কত 1728.848, আর টেম্পারেচারটা কিন্তু আমাদের ওই যে দেয়া ছিল 300 কেলভিন, হ্যাঁ 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেয়া ছিল না, এখানে আমরা কি লিখব 300 কেলভিন লিখব। তো এখানে কথা হলো এককগুলো ভাইয়া লিখতে হবে। আমি যে প্রথম ক্লাস নিছি, প্রথম ক্লাসে আমি কোনো এককই লিখি নাই, বাট পরবর্তীতে আমি পোস্ট তোমাদেরকে দিয়ে দিছিলাম যে অবশ্যই তোমাদেরকে কিন্তু একক লিখতে হবে প্রত্যেকটা, এবং এই এখানে একক নিয়ে কোনো ঝামেলা নাই, সব এসে একক মেরে দিবা। তো এটা আসলে কি ছিল কাজ না, তো কাজের একক কি জুল, ডাইরেক্ট জুল দিয়ে দিবা, এখানে জুল মেরে দিবা, ঠিক আছে। এখন এখানে আসলে ds এর এককটা কি, উপরে dq মানে কি কাজ, তো তাপের পরিবর্তন তো কাজ, তাহলে উপরে এককটা হবে জুল, হ্যাঁ এখানে অঙ্ক এটা ভ্যালুটা বের করে একটা মান আসবে, আমি মানটা একটু বের করি 17 আনসার ভাগ 300 5.76 আমার আসতেছে 5.763। তোমরা এখানে আরেকটা সাজেশন দেই, তোমরা 1728.848 ডিভাইডেড বাই 300 দিবা না, দিবা কি আনসার ভাগ 300। তোমাদের তো ক্যালকুলেটরে যেমন আমি যখন এটা করছিলাম আমার এটা কত আসছিল 0.5 ইনটু 8.314 ইনটু 300 ইনটু ln 4, আমি যখন এটা দিছিলাম খেয়াল করে দেখো, আমি যদি একটু ফোকাস করি এই জিনিসটা তোমাদের খুবই লাগবে, বিশেষ করে পর্যাবৃত্ত চ্যাপ্টারটাতে লাগে আর কি, হ্যাঁ আমি জানি না দেখাইতে পারবো কিনা, অন্ধকার দেখাচ্ছে, কোন অ্যাঙ্গেলে ধরলে যে দেখানো যায়। আচ্ছা আমি কোনো অ্যাঙ্গেলই পাচ্ছি না, আমি একটু ফোকাস করার চেষ্টা করতেছিলাম, বাট আসলে ফোকাসটা হয় নাই। হ্যাঁ এখন দেখি অ্যাপে সমস্যা করতেছে, আচ্ছা একটু ওয়েট করো, ক্যামেরা ফাই অ্যাপে এখন ফোকাস হচ্ছে না, ওকে যা ঠিক করতে পারছি, অ্যাপটা একটু প্রবলেম হচ্ছিল। আমি যে লাইভে আসি এটা হচ্ছে ক্যামেরা ফাই অ্যাপটা দিয়ে। আচ্ছা যেটা তোমাদেরকে আসলে বলতে চাইতেছিলাম সেটা মুখেই বলে দিলাম, ক্যালকুলেটর একটু দেখাতে চেয়েছিলাম
যে ক্যালকুলেটরে যে মানটা আসে এটা বড় একটা মান আসে, তোমরা লিখবা হচ্ছে 3 ঘর, কিন্তু অঙ্ক করবা যখন তখন আনসার ভাগ দিয়ে করবা। এটা আমার রিকমেন্ডেশন, আমি সবসময় এই কাজটা করি। তাহলে হইলো কি তোমার কিন্তু কারেক্ট আনসারটা বের হচ্ছে। তুমি যদি 3 ঘরের পরের ঘর যদি না লিখো, খাতা লেখা দরকার নাই, ক্যালকুলেটর যেন থাকে, ঠিক আছে, ওইটা আনসার ভাগ 300 দিবা, তারপর যেটা বের হবে এটা তোমার মোস্ট অ্যাকুরেট আনসার। অনেক সময় দেখো তোমাদের আনসারের সাথে বইয়ের আনসার মিলে না, দশমিকের কয়েক ঘর মিলে না, এটা না মিলার এটাই কারণ। তোমরা কি করো, দশমিক দিয়ে অনেকে সবাই না, অনেকে এই কাজটা করো, কি করবা, আনসার ভাগ দিয়ে সবসময় চেষ্টা করবা। সো আশা করি তোমরা বুঝতে পারছো আমার এইটা আনসারটা, তোমরা আশা করি বুঝতে পারছো 5.763 এই ভ্যালুটা আসবে। সো এককটা নিয়ে কথা বলতেছিলাম, এটার এককটা হচ্ছে জুল আর এইটা এককটা কি কেলভিন। তাহলে কি হবে আমাদের আনসারটা, জুল পার কেলভিন হবে। টানটানা হয়ে গেল। তোমরা কে কি বুঝছো একটু বলো, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। হ্যাঁ, আমার রিকমেন্ডেশন থাকবে সবসময় কি করবা, সবসময় 3 ঘর নিয়ে তোমরা কাজ করবা। ওকে, যদি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে সমষ্ণ প্রক্রিয়ার প্রসারিত ক্ষেত্রে আমাদের যে পরবর্তী প্রশ্নটা গয়ের যে প্রশ্ন, সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে আজান দিচ্ছে, আজানটা শেষ হলে আমি শুরু করতেছি। আচ্ছা, আজানটা শেষ হয়েছে, তো আমি তাহলে শুরু করি এটার ব্যাখ্যাটা। হ্যাঁ, প্রথমত কি বলছে, সমষ্ণ প্রক্রিয়া, সেটা আমাদের বুঝতে হবে। এখানে কোনো গামা টামা থাকবে না। তারপরে কি বলছে, প্রসারিত করতেছি, সো ভলিউম বেড়ে যাবে। করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা, এখন আমাদের যে প্রসারণটা হয়েছে এটা কি ভ্যালুটা বলে দিছে? হ্যাঁ বলে দিছে, এটা ক্ষতে বলে দিছিল। ক্ষতে বলে দিছিল যে আয়তনটা 4 গুণ করা হয়েছে, এটা মাথায় রাখবা। সো আমরা তাহলে এভাবে লিখতে পারি, এখানে আদি আয়তন, ওই আগে যেগুলো ছিল সেগুলাই আদি আয়তন, এগুলো আবার লিখবে, এখানে আবার লিখতে হবে v1, পরবর্তী আয়তন v2টা কত হবে, 4v1। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, যে দেখতে হবে যে আমাদের প্রেসারের সাথে কি রকম রিলেশন। তো প্রেসারের সাথে কার রিলেশন, ভলিউমের। হ্যাঁ, কারণ এখানে কিন্তু আমাদের সমষ্ণ প্রক্রিয়া বলছে, সমষ্ণ প্রক্রিয়া কে ফিক্সড, টেম্পারেচার ফিক্সড। সমষ্ণ প্রক্রিয়ায় কে ফিক্সড, টেম্পারেচার ফিক্সড। সমষ্ণ প্রক্রিয়ায় টি ধ্রুব, ঠিক আছে। সুতরাং আমরা জানি টি ফিক্স থাকলে সম্পর্কটা কিরকম, পি প্রপোর্শনাল টু 1/v, ওই যে বয়লের সূত্র তোমরা পড়ছো, তো বয়লের সূত্র থেকে আমরা পাইছিলাম p1 v1 p2 v2, এটা আমরা শিখছিলাম। ঠিক আছে, এখানে প্রশ্ন হলো ভাইয়া p1 p2 আমরা আসলে কোনটা বের করব। খেয়াল করে দেখো, আমাদের চাপের পরিবর্তন চাইছে, অর্থাৎ আদি চাপ। মনে আছে আমি আগের অঙ্কে বারবার বলতেছিলাম প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার, মনে আছে, এটা অঙ্কে লাগতেছে।
এটাই অঙ্কে লাগতেছে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো যে আদি চাপ আমাদের প্রেসারটা কত ছিল 1 অ্যাটমসফিয়ার, P1 এর মান কত হবে 1 অ্যাটমসফিয়ার। এখন বুঝতে পারতাছো কেন 1 অ্যাটমসফিয়ার, কারণ প্রশ্নে বলে দিছিল, খ নাম্বার প্রশ্নে বলে দিছিল 1 বায়ুমণ্ডলীয় চাপ, দ্যাটস ওয়াই। তো আমরা এখন কি করব, আমরা P2টা বের করব, কারণ চাপের পরিবর্তন চাইছে, আমরা দেখব নতুন চাপটা কত। হ্যাঁ, তাহলে P2 সমান কি হবে, P1 V1 ডিভাইডেড বাই V2। P1 এর মান 1 অ্যাটমসফিয়ার, V1 এর মান তো আমরা জানি না, কিন্তু V2 এর সাথে V1 এর রিলেশনের মাধ্যমে আমরা কাটাকাটি করে ফেলতে পারি। সো আমরা তাহলে বলতে পারি যে আমাদের P2টা কত হবে, আগে যে চাপটা ছিল সেটা 4/1 আগে ছিল 1 অ্যাটমসফিয়ার, এখন হয়ে গেল কত 0.25 অ্যাটমসফিয়ার। তার মানে আমাদের কি চাপ কমে গেল না, সুতরাং চাপ কি হবে, এখানে কি বলছে যে পরিবর্তন হবে কিনা, হ্যাঁ পরিবর্তন হয়েছে, সুতরাং চাপ পরিবর্তিত, চাপ কমে যাবে লিখলে আরো সুন্দর হয়, চাপ কমে যাবে। তো কতখানি কমে যাবে ওইটা তোমরা দেখাই দিবা, সুন্দর হয়, না দেখালেও মার্ক পাবা, দেখালেও মার্ক পাবা, নো টেনশন। চাপের পরিবর্তনটা কত হবে 1 - 0.25 এত অ্যাটমসফিয়ার, তাহলে কত হলো 0.75 অ্যাটমসফিয়ার কিন্তু কমে গেল। টানটানা আমাদের এতটুকু দেখা শেষ। এরপরে কি বলছে, হাইড্রোজেন গ্যাসের এই প্রশ্নে কৃতকাজের মানটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তো খেয়াল করে দেখো, কৃতকাজ কিন্তু আগে যেটা করছি না, খ নাম্বার যেটা করছি ওইটাই, কারণ আমাদের তো ভলিউম আগেরটাই, তাই না, ভলিউম কি 4 গুণ ছিল, সেম অঙ্কটা আরেকবার লেখা দিবা। যে কৃতকাজ আমরা জানি যে nRT ln V2/V1, একটু আগে আমরা অঙ্ক করলাম, ওখান থেকে আমরা বের করলাম 0.5 ছিল, 8.314 ছিল, হ্যাঁ T এর মান 300 ছিল, ln V2/V1 ওই যে 4 হবে আর কি, একটু আগে আমরা ক্যালকুলেশন করে ওটা বের করলাম না, হ্যাঁ ওইটাই আর কি। (1728.848) ঠিক আছে, এটা যেহেতু কাজের একক জুল, সো তোমরা এখানে आंसर লিখে দিবা। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। আমি একটু তোমাদের কমেন্ট দেখি। আচ্ছা, আজকে তোমাদের রেসপন্স ভয়ঙ্কর লেভেলের খারাপ। গতকালকে হইতেছে মানে ফার্স্ট ক্লাসে 130 জনের উপর ছিল, বাট আজকে এত কম কেন আমি বুঝতে পারতেছি না, এত কম হওয়ার কথা না, আজকে ভয়ঙ্কর লেভেলের খারাপ। আচ্ছা, শ্রেয়া বলছে বুঝতে পারছে, গুড, তোমরা সবাই বলতেছো যে বুঝতে পারছো। আমি একটু ক্যামেরা আর ওইদিকে নিয়ে রাখি, ডান পাশে ফাও বেশি জায়গা রয়ে গেছে। আচ্ছা, লাস্টে বলতেছে ফিজিক্সটা আসলে মজার, হ্যাঁ লুনা, একান্ত, তোমরা সবাই বুঝে গেছো। দ্যাটস আমি পরবর্তী প্রশ্নে চলে যাই, আমার গ শেষ, ঠিক আছে, আমার গ শেষ হয়ে গেছে। তার মানে গ নাম্বারটা ছিল কি সমষ্ণতে কি হয়, টেম্পারেচার চেঞ্জ হয় না, টেম্পারেচার চেঞ্জ না হলে P1 V1 = P2 V2 এইভাবে অঙ্ক করতে হয়। পরবর্তী প্রশ্নটা কিন্তু সমচাপ বলে দিয়েছে, সমচাপ বলে দিলে মানে সহজ বাংলা ভাষায় বলি, গ নাম্বারটাতে T ফিক্সড আর ঘ নাম্বারটাতে P ফিক্সড। ঘ নাম্বারটাতে বলছে সমচাপ মানে কি আমাদের P ফিক্সড। আরো ভালো হয় তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পার্টে দশম অধ্যায়টা পড়াইলে আরো ভালো হয়, দশম অধ্যায় একটু ছোট্ট করে একটু পড়াই দিই তোমাদের। নাম্বার 1 হচ্ছে বয়েলের সূত্র, নাম্বার 1 কি বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রে তোমরা সবাই পারো, P proportional to 1/v, পাশে লিখতে হবে T ফিক্সড। আমরা একটু যে অঙ্কটা করছি T ফিক্সড ছিল না, সমষ্ণ মানে তো T ফিক্সড। এখান থেকে আমরা বের করছিলাম যে আমরা জানি যেটা থাকে এটা উপর নিচে লিখতে হয়, উপর নিচে দুবার লিখতে হয়, এটাও উপর নিচে লিখতে হয়, উপর নিচে লিখতে হয়, লিখে 1 2 1 2, এটা হচ্ছে টেকনিক, আমি এমনি মনে রাখি। বাম পাশে যেটা থাকবে উপর নিচে লিখবা, ডান পাশে যেটা থাকবে উপর নিচে লিখবা, এরপর 1 2 1 2 দিয়ে দিবা। এরপরে নরমাল ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের আইসা করতেছে 1/v1 * v2/1, বা আমাদের আসতেছে P1/P2 = v2/v1। যদি আমি কোনাকুনি গুণ করি P1 v1 = P2 v2 আমরা আইসা করতেছে। সো এইটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন বলে দিবে T ফিক্সড। আমাদের কিন্তু প্রশ্ন বলে দিয়েছে T ফিক্সড, কেমনে সমষ্ণ কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয় না, T ফিক্সড থাকে। সো আমরা এখানে বলতে পারি T ফিক্সড। আমি কিন্তু এখন ফিজিক্স ফার্স্ট পার্টে দশম অধ্যায়ের টপিক পড়াচ্ছি, এটা গেল প্রথম সূত্রটা। হ্যাঁ, এরপর আমরা চলে যাব দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা আমাদের কি ছিল বলো দেখি। আমাদের দ্বিতীয় সূত্রটা হইতেছে V proportional to T এর সূত্র, অর্থাৎ এটা আমাদের যে P ফিক্স থাকতে হবে, ঠিক আছে, এটা P ফিক্স থাকলে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো তোমাদেরকে একটু আগে শিখাইলাম রুলসটা কি, বাম পাশে যেটা থাকবে উপর নিচে দুইবার লিখবা, উপর নিচে দুইবার লিখবা, তারপর 1 2 1 2। চমৎকার না, সূত্রটা খুবই ইজি। এই সূত্রটা দিয়ে আমরা এখন ঘ নাম্বার অঙ্কটা করব, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। আগে আমি প্রশ্নটা লিখি, আমাদের ঘ নাম্বারের প্রশ্নটা কি লিখছে।
আজকে কিন্তু রাত 9টা বাজে কিন্তু কেমিস্ট্রি ক্লাস আছে, সবাই থাকবা। আমি কিন্তু কেমিস্ট্রি একটা ফ্রি হচ্ছে পুরো একটা চ্যাপ্টার পড়াই দিচ্ছি আজকে রাত 9টায় কিন্তু আমি ওইটা পড়াবো। তোমরা যারা লাস্ট ক্লাসটা করো নাই তারা কিন্তু করে নিবা, আর আমি আজকে কিন্তু ক্লাসটা নিব। কেপিকেসির উপর ধুমসি আমরা শেষ করতেছি, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বুয়েট কুয়েট রিলেটেড আমরা প্রবলেমগুলো কিন্তু সলভ করব, ঠিক আছে? লাস্ট ক্লাসও করছি, এই ক্লাসও করব। কি বলছে যে আয়তন প্রসারণে, আর আরেকটা কথা কি, বেশ দুর্নিবার কিন্তু ফিজিক্সে ভর্তি চলছে এবং ম্যাথে কিন্তু ভর্তি চলছে। তোমরা জানো ম্যাথে কিন্তু একটা দারুণ অফার চলতেছে। আশা করি অফারটা সম্পর্কে তোমরা জানো। 5 আগস্টের ভিত্তিতে যদি তোমরা ভর্তি হও 1000 টাকা একটা ছাড় আছে। কোর্সটা কিন্তু অনেক বড় একটা কোর্স, 6-7 মাসের ম্যাথে। ওকে, তো চলো আমরা তাহলে আমাদের পড়াটা শুরু করি। একটু আগে তোমাদের হিন্টস দিয়ে দিছি, সমচাপ বলে দিচ্ছে। সো প্রেসারটা ফিক্স থাকবে, প্রেসার ফিক্স থাকলে কি হবে, V1/V2 কি হবে, T1/T2। তোমাদের এটা ফার্স্টে বলে দিচ্ছি। তো আমাদের এখানে কিন্তু সবকিছু আমরা জানি, যে পাশে লেখা নিবা বা উপরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো একই ভাই, এগুলোর জন্য কোনো ম্যাটার করে না। তোমাদের অনেক স্টুডেন্ট দেখছি হায় হায় কত মাথা ঘামাটা শেষ, ভাইয়া T1 B1 এগুলো পরিচয় কি পাশে লিখবো নাকি উপরে লিখবো? ভাই আপনি যেখানে লিখবেন আপনি নাম্বার পাবেন, আপনার খাতায় থাকলেই হয়েছে, ঠিক আছে? আপনার যদি মন চায় যে এখানে লিখলে আমার সুন্দর লাগে, একটু দেখতে ভালো লাগে, এখানেই লিখেন। কি লিখবা, আদি আয়তন, আদি আয়তন কত V1, পরবর্তী আয়তন কত V2, আদি তাপমাত্রা V2টার মান কত, V2 মান কত 4V1, আদি তাপমাত্রা T1 কত 300 কেলভিন, তারপর পরবর্তী তাপমাত্রা কত জানি না, বের করব। ওকে, আমরা এখান থেকে তাহলে T2 বের করব। তাহলে কি লিখতে পারি, T2 যদি এভাবে নিয়ে আসো, T2 এর সাথে V1 গুণ হবে T2 V1, অথবা তুমি চাইলে ডাইরেক্ট লিখতে পারো। এটা ডাইরেক্ট কেমনে লিখে তোমাদের একটু শিখাই দিই। এইটারে আগে উল্টা দিবা, হ্যাঁ এটার উল্টা কি হয় V2/V1, আর এটা তো এখানে ছিল, ওই পাশে গেলে নিচে চলে যাবে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার কথা ক্লিয়ার? যে এইটা যেহেতু আমি উল্টায় নিয়েছি, যে তাহলে ব্যাপারটা হবে V2/V1, মানে দুইটা গেছে উল্টাবো, মনে মনে উল্টাবো আর কি। হ্যাঁ, T2/T1। তো আমি তো T2 বের করবো, তাহলে এটা নিচে চলে গেছিল না, তাহলে এটাকে উপাশে চলে গেলে আবার উপরে চলে যাবে, তার মানে এটা আমাদের T1 হবে। এইভাবে তোমরা মনে রাখতে পারো, অথবা কোনাকুনি গুণ করে তোমরা কিন্তু কাজটা করতে পারো। আশা করি বুঝছো। তো V2 এর মান কত 4V1, আর V1 কত V1, আর T1 কত 300 কেলভিন। তাহলে আমরা যদি গুণটুন করি আমাদের মানটা আসবে 1200 কেলভিন। তোমরা অবশ্যই এককটা লিখে নিবা, ঠিক আছে? সো আমরা আমাদের টেম্পারেচার জানি, হ্যাঁ, তো আমরা আমাদের T2 জানি। সো আমাদের T1 আমাদের হাতে আছে, T2 আমাদের হাতে আছে। আমাদের যে এনট্রপির পরিবর্তনটা বের করতে বলছে, এটা কিন্তু নতুন একটা পদ্ধতি। আমরা গ নাম্বার যে পদ্ধতিটা ইউজ করছি সেটা ছিল সমষ্ণ, আর ঘ নাম্বার যেটা করবো সেটা হচ্ছে সমচাপ। তো সমষ্ণের জন্য একরকম সূত্র ছিল, সমচাপের জন্য একরকম সূত্র। শেষ হয় না, অঙ্ক শেষ হয় না, করবো। এখন তাহলে আমাদের হাতে আছে কি কি, আমাদের হাতে আছে T1 আছে, T2 আমাদের হাতে আছে, আর আমাদের হাতে কি কি আছে, আমাদের এখন সিপি লাগবে। এখন তোমরা বলো ভাই সিপি আবার কি, বুঝাচ্ছি। তো এনট্রপির পরিবর্তন যে সমচাপের জন্য সূত্র আমি জানা লাগবে, সমচাপের জন্য ডিএস যে সূত্রটা, সেই সূত্রটা হইতেছে কি NCP ln T2/T1। এই সূত্রটা তোমাদের মুখস্থ থাকা লাগবে। তো খেয়াল করো, আমি T2 জানি, T1 জানি, ঠিক আছে? এখন আমাকে কি করা লাগবে, আমাকে সিপিটা বের করতে হবে। এখন তোমরা ধরে নিলাম তোমরা কেউ সিপি মানে জানোই না। আচ্ছা, তো আমরা জানি যে নরমালি একটা বস্তুর জন্য আপেক্ষিক তাপ S থাকে, S কিন্তু একটাই হয়, এখানে কোনো ফিক্সড প্রেসার বা ফিক্সড ভলিউম বলতে কিছু নাই। মানে নরমালি একটা বস্তুর জন্য আর কি, নরমালি বলতে আমি একটা কঠিন পদার্থের জন্য বলতেছি, কঠিন পদার্থের জন্য কি থাকে, একটা S থাকে। কিন্তু বাষ্পের জন্য বা গ্যাসের জন্য কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হলো সিপি আর একটা হলো সিভি। হ্যাঁ, মানে কি, এটা হচ্ছে ফিক্সড প্রেসার, ঠিক আছে? আর সিভিটা আসলে কি, ফিক্সড ভলিউম। তো আমরা তাহলে কোনটা দিয়ে করব? আমাদের যে রিলেশনটা আছে সিপি সিভি এর সাথে, যে রিলেশনটা আছে সেই রিলেশন দিয়ে আমরা সিপি বের করব। খেয়াল করো, আমরা এন জানি, সিপিটা এখানে জানি না। এখন তোমাদের আগে সূত্র জানা লাগবে, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এই সূত্রটা তোমাদের অবশ্যই জানা থাকা লাগবে, ঠিক আছে? এই সূত্রটা তোমাদের জানা থাকা লাগবে। সিপি সমান কত হবে, সিভি প্লাস আর হবে। এখন আর এর মাধ্যমে তুমি বুঝতে পারো 8.314, বাট বিপদে পড়ে গেলে সিভি নিয়ে, হ্যাঁ এখন সিভি নিয়ে কি করব? আচ্ছা, তো তোমাদের কোনো চিন্তা নাই, সিভি নিয়ে আমি একটু আলাদাভাবে একটু আলোচনা করব। তো
তোমাদের আগে একটা সূত্রের প্রমাণ দেখাই, সিপি মাইনাস সিভি সমান সমান আর, এটাকে আমি 1 দিয়ে রাখলাম। আবার সিপি বাই সিভি সমান সমান গামা। অনেক বলতো ভাইয়া গামাটা আবার কি? গামাটা হইতেছে গিয়ে তোমার একটা ধ্রুবক, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য এটা ফিক্স একটা ভ্যালু। যদি এটা এক পরমাণু গ্যাস হয়ে থাকে তাহলে সেটা মান হবে 1.67। তোমরা এই মনে হয় ভ্যালুগুলো তোমরা সবাই পারো। দ্বি পরমাণুর জন্য হইতেছে 1.4। তো আমাদের একটা হাইড্রোজেন গ্যাস বলছে, তো হাইড্রোজেন গ্যাসের জন্য গামার মানটা কত হবে? 1.4। অর্থাৎ আমরা গামার ভ্যালুটা মুখস্থ জানি, কিন্তু আমি তোমাদেরকে আগে প্রমাণ করে দেখাতে চাই। ঠিক আছে, তো এটাকে আমি দিয়ে রাখবো 2 নং। আমি এখান থেকে এই দুইটা থেকে প্রমাণ করে দেখাবো সিভি ইকুয়াল টু এত। বিভিন্ন সলিউশনে বা বিভিন্ন জায়গায় দেখবা সিভি সরাসরি লিখে দিচ্ছে। সবচেয়ে সুন্দর হয় তোমরা যদি ডানে একটু পাশে যদি প্রমাণটা দেখায় তো ভালো হয়, না লিখলেও আমার মতে মার্ক দেওয়া উচিত। ঠিক আছে, দিলে স্যার একটু বেশি খুশি হয়ে যাবে। আচ্ছা, তো এই দুইটা থেকে আমরা কিভাবে প্রমাণ আনবো বলো? 2 নং থেকে সিপি এর মানটা 1 নং এ বসাই দিই। হ্যাঁ, তাহলে এটাকে 2 নং না দিয়ে পরের লাইনটাকে 2 নং দিই। সিপি সমান সমান সিভি ইনটু গামা। ঠিক আছে, এই লাইনটা আমি এখানে বসাই দিব। এই দেখো আমি প্রমাণ করে ফেলাম। তোমরা আশা করি ডানে পুরোটা দেখতে পারতেছো। হ্যাঁ, দেখো আমি কিন্তু তোমাদের প্রমাণ করে দেখালাম সিভি এর ইকুয়েশনটা কি। তো এই ইকুয়েশনটা আমরা এখানে বসাই দিব। তো শেষ অঙ্ক, তো শেষ, খালি ভ্যালুটা বসাই দিবা। তো এখানে একটা সিপি এর একটা ভ্যালু তোমরা পাবা। ঠিক আছে, এটা ক্যালকুলেটর তোমরা সবাই করো, দ্রুত দ্রুত করে ফেলো। এখানে ক্লাসের মধ্যে সব সলভ করে দিচ্ছি। যদি দেওয়ার কথা না, আসলে 29.01 আসার কথা। আমি নিজে যদি ক্যালকুলেটর দিয়ে করি, (29.09) আমি যেহেতু সবসময় 3 ঘর ইউজ করে থাকি, আমারটা এক্সাক্ট আনসার। ঠিক আছে, 01 না লিখে আমি 099 লিখলাম, এটা আমার এক্সাক্ট আনসার আকারে কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তো আমরা তো সিপি পেয়ে গেছি, এরপর জাস্ট ওইখানে বসে দিবা, অঙ্ক শেষ, টেনটানা। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। তার আগে দিয়ে এই প্রশ্নের ফিনিশিংটা টানতে হবে, যে ফিনিশিংটা কিরকম। আমাদের এনট্রপি কিন্তু পরিবর্তন হয়েছে। ও আরেকটা কথা, এটার এককটা জুল পার মোল পার কেলভিন। এটার এককটা তোমাদের লিখতে হবে জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, সো খেয়াল করে দেখো, আমি সিপির মানটা বের করে দিলাম। আমাদের অ্যাসাইনমেন্টে সব করে দেওয়া উচিত না। আমি আজকে সব করে দিতেছি, এটা উচিত না, এটা উচিত না। আমি তোমাদের জন্য কিছুটা কাজ রেখে দিই, সেটা হলো সিপি এর ভ্যালুটা এই যে এখানে বসাই দিবা। আমি বাকিটুকু করবো না, নিজেরা খাতা কলমে করবা। এন এর মান হচ্ছে 0.5 বসাবা, সিপির মান বের করে দিছি বসাবা, টি2 এর মান বের করে দিছিলাম 1200, টি1 এর মান বের করে দিছি, শেষ, বাকিটুকু তোমাদের কাজ। এখন এখান থেকে যে একটা ডিএস পাবা, এটা তো হলো ঘ নাম্বারের ডিএস। আর প্রশ্নে বলছিল যে এনট্রপি পরিবর্তন হবে কিনা, তোমরা বলবা হ্যাঁ হবে, কারণ ওই যে এর আগের প্রশ্নে একটা এনট্রপি পরিবর্তন না পাইছিলাম। তো পরবর্তী পরিবর্তনটা দেখাই দিবা। একটা এটার নাম দিলাম মনে করো ডিএস, আর ওটার নাম দিলাম মনে করো ডিএস প্রাইম। পরবর্তী দেখাই দিবা যে হ্যাঁ পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন এত, বিয়োগ করে তোমরা দেখাই দিবা, শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। কারণ প্রশ্ন আছে কিন্তু তাড়াতাড়ি বলো। প্রমাণটা লিখে রাখলে ভালো, না লিখলেও তোমরা মার্ক পাবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। আজকে এই অবস্থা কেন, মাত্র 20 জন? হাই 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 রে, আমার তো বিশ্বাসই হইতেছে না। লাস্ট ক্লাস দেখে তো আমি ভাই খুশিতে শেষ। আমার কনস্ট্যান্টলি পোলাপাইন অনেক বেশি ছিল, লাস্ট ক্লাসটা করে আমার অনেক ভালো লাগছে, কিন্তু আজকে এই অবস্থা কেন বুঝলাম না। কি সলিউশন সব জায়গায় পাওয়া গেছে এর জন্য? কি যে আল্লাহ, মানে অনেক স্টুডেন্টের মাথায় এখনো ঘুরতে আছে। আর সলিউশন সবারই সেমই হবে, সবাই ফুল মার্ক পাবে, দেখো সবাই ফুল মার্ক পাবে। ওই মেইন হইতেছে কি তোমার ওই এইচএসসি যে পরীক্ষাটা হবে না, ওইখানে তো আর অ্যাসাইনমেন্ট থেকে আসবে না, ওইখানে কি করবা, আর তোমাদের প্রশ্ন কঠিন করবে। দেখো এইচএসসি পরীক্ষা যদি হয়, দেখবা কত কঠিন প্রশ্ন করে। এটার কারণ আছে, তোমাদের বাংলা নাই, ইংলিশ নাই, আইসিটি নাই, এতগুলো চাপ, এতগুলো সাবজেক্ট তোমাদের বাদ দিয়ে দিতেছে। সো তোমাদের প্রশ্ন কঠিন করা উচিত, লজিক্যালি প্রশ্ন কঠিন করা উচিত। ঠিক আছে, সো একটু প্রিপেয়ার থাকবো। আমার মনে হয় অন্যান্য বছরের চাইতে তোমাদের বছরে যদি ডিসেম্বর পরীক্ষা হয়, পরীক্ষাটা প্রশ্নটা কঠিন করবে। ও আচ্ছা, উমরাটা আমি পড়াইছিলাম, আমি একটা জায়গায় পড়াইছিলাম, বলো তো কোথায় পড়াইছি? এটা আসলে একটা গ্রাফ।
আমি এটা পুরো ব্যাখ্যা দিয়ে দিব, এটা কোনো অঙ্ক না। শুরু করতেছি। আমি আবারও বলি, এটা কিন্তু কোনো অঙ্ক না, এটা একটা ব্যাখ্যা। তো আমি এই গ্রাফের ব্যাখ্যাটা দিব হচ্ছে ডিটেলস আকারে। তো তোমরা মনে পড়ে কিনা, তোমাদেরকে একটা ভিডিও আমি দিয়েছিলাম, কার্নোর চক্রের A to Z নামে একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম। আমি আবারও বলি, আমি একটা ওয়ান ভিডিও ওয়ান টপিক, তোমরা যারা জানো না তারা ইউটিউবে গিয়ে চলকে গিয়ে তোমরা সার্চ দিবা ওয়ান ভিডিও, হ্যাঁ ওয়ান টপিক, এটা লিখে তোমরা সার্চ দিলে তোমরা দেখবা প্রায় 23টার মতো ভিডিও পাবা। আমি হচ্ছে সেই চলকের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত 23টা ভিডিও দিয়ে আসছি, শর্ট ভিডিও। ওটার মধ্যে লেটেস্ট যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে আমাদের কার্নোর যে ইঞ্জিনের যে গ্রাফ আছে, গ্রাফ নিয়ে পুরো আমি A to Z সব শিখাইছি, ঠিক আছে? তো ওইখানে আমি বিস্তারিত শিখাইছি, তোমরা ভিডিওটা দেখতে পারো। আবার আমি এখানেও ব্যাখ্যাটা দিয়ে দিব, ঠিক আছে? তো চলো আমরা ব্যাখ্যাটা শুরু করি। ব্যাখ্যাটা আসলে কি, যে কার্নোর জন্য আমি আসলে মেইন যে গ্রাফটাকে ভিত্তি করে আমি আরেকটা গ্রাফ আঁকবো, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমাদের গ্রাফটা আসলে কি, আমাদের গ্রাফটা হলো, দেখো তোমরা কার্নোর ইঞ্জিনের এই গ্রাফটা কিন্তু সবাই শিখছো, ঠিক আছে? এটা মনে করো প্রথম পয়েন্ট, এটা মনে করো দ্বিতীয় পয়েন্ট, এটা মনে করো তৃতীয় পয়েন্ট, এটা মনে করো চতুর্থ পয়েন্ট। এবং তোমরা সবাই জানো এই বরাবর প্রেসার, এই বরাবর হচ্ছে ভলিউম। তো আমাদের প্রথম পয়েন্ট থেকে যখন আমরা দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, আমি বলে নেই এই চিত্র আঁকা দরকার নেই, এই চিত্র অ্যাসাইনমেন্টে আঁকা দরকার নেই, আমি এটা এক্সট্রা শিখাচ্ছি। আচ্ছা, আমাকে একটু পানি খাওয়া লাগবে, একটু একটা মিনিট ওয়েট করো। আমি আসলে পড়াই আসছি, বুঝছো? মানে তোমাদের পড়ানোর আগে আমি অন্য স্টুডেন্ট আমার পড়ানো ছিল, তো টানা পড়াচ্ছি। তো তারপরে আরো একটা ক্লাস আছে এরপরে, কেমিস্ট্রি। তার আগে আবার আরো একটা ব্রেক ছিল, মানে আমি হচ্ছে বিকাল থেকে টানা, এটা তোমাদের 3 নাম্বার ক্লাস আর কি। আমার বিকালে একটা ক্লাস নিছি, বিকাল বলতে কি 4টা বাজে একটা, তারপরে হচ্ছে 6টা বাজে একটা, তারপরে বাসায় আসার পর তারপরে তোমরা হইতেছে 3 নাম্বার আর কি। এরপর তোমাদের পরে আবার কেমিস্ট্রি নিতে হবে। মানে আজকে আমি টানা 4টা থেকে, বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত টানা 6 ঘন্টা আমাকে পড়াইতে হইতেছে। অন্যান্য দিন গত লাস্ট ক্লাসে তো হচ্ছে দেখছিলাম কত হইতেছে এনার্জেটিক ভাবে আসছি, বাট আজকে মনে হয় বুঝতেছো, আজকে গলা একটু বসে গেছে আমার। আচ্ছা, খেয়াল করে দেখো, তারপর আমি এটা ব্যাখ্যা দিচ্ছি। এই চিত্রটা পরীক্ষায় আঁকা দরকার নেই, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে লেখা দরকার নেই, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। আমি যে আরেকটা গ্রাফ আঁকবো, ওইটা তোমাদের আঁকতে হবে, ঠিক আছে? এই যে এই গ্রাফটা আঁকবা, হ্যাঁ আমি আঁকবো না, এটা মানে বুঝাতে আঁকবো আর কি। এই গ্রাফটা আমি আবারও বলি, এই গ্রাফ পরীক্ষায় আঁকবা, এটা আঁকবা না, হ্যাঁ? এই গ্রাফ বুঝতে গেলে এই গ্রাফটা দরকার। এই জন্য আমি তোমাদেরকে বলতেছি, যদি তোমরা কেউ আঁকো কোনো সমস্যা নাই, যদি তোমরা কেউ আঁকো কোনো সমস্যা নেই, মার্ক পাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা এক্সট্রা আর কি, এটা অপশনাল, না আঁকলেও তুমি মার্ক পাবা। তো প্রথমত হলো, আমরা জানি কার্নোর চক্রটা কিন্তু 4টা ধাপে হয়। তো প্রথম 1 নম্বর ধাপ থেকে যখন আমরা 2 নম্বর ধাপে যাচ্ছি, সেই ধাপটা আসলে কি রকম ধাপ, সেই ধাপটা হইতেছে গিয়ে তোমার নিচের দিকে নামতেছে। তো নিচের দিকে নামাটা আসলে কি, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রেও নিচে নামে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও নিচে নামে, ঠিক আছে? তো এখন কথা হলো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঢালটার চাইতে রুদ্ধতাপের ঢালটা বেশি খাড়া হয়, এটা তোমরা জানো। সো এইটাকে আমরা বলতে পারি সমষ্ণ। হ্যাঁ, এদিকে কি হইতেছে, প্রসারণ হইতেছে না? তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যে ব্যাখ্যাটা লিখবো, ব্যাখ্যাটা তোমরা পরীক্ষা খাতা লিখবা, ঠিক আছে? আমি এখন একটা ব্যাখ্যা লিখে দিব, এইটা তোমরা পরীক্ষা খাতা লিখতে পারবা। জাস্ট এই চিত্রটা আঁকো না, ঠিক আছে? এই চিত্রটা আঁকবা, কারণ এখানে গ্রাফ চাইছো, তো গ্রাফ 2টা আঁকলে তখন স্যারে কনফিউজ হয়ে যাবে তোমার আসল গ্রাফ কোনটা। আমাদের আসল গ্রাফ এইটা, ঠিক আছে? আসল গ্রাফ এইটা, এটা আসল গ্রাফটা না, কিন্তু এইটা ব্যাখ্যা করতে গেলে এটা দরকার। তো আমি শুরু করি প্রথম ধাপ। তো প্রথম ধাপটা আসলে কি, প্রথম ধাপ হচ্ছে এই বিন্দু থেকে শুরু, আমি এইটার মতো করে এখানে একটা বিন্দু আঁকলাম, ঠিক আছে? আর দ্বিতীয় ধাপ কোনটা, এই বিন্দুটা। এখন আমাদের দেখতে হবে প্রথম ধাপটার নাম কি। প্রথম ধাপটা হইতেছে কি, উপর থেকে নিচে নামতেছে। উপর থেকে নিচে নামলে এটা কি হইতেছে, কমতেছে না? হ্যাঁ, আমাদের প্রেসার বাড়তেছে, আমাদের ভলিউম বাড়তেছে, প্রেসার কমতেছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা বয়েলের সূত্র অ্যাপ্লাই হবে, এবং এটা ঢালটা বেশি একটা খাড়া না, তার মানে এটা সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রসারণে কি ঘটনা ঘটে থাকে, সমষ্ণ লিখছি না, সমষ্ণের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার ফিক্স থাকে। সমষ্ণের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার ফিক্স থাকে। সো আমরা যে এখানে গ্রাফটা আঁকবো, আমাদের কার গ্রাফ, দেখো তাপমাত্রা বনাম এনট্রপি, ভালো মতো বুঝছো, আমাদের টেম্পারেচার ফিক্স থাকবে। হ্যাঁ, টেম্পারেচার যদি ফিক্স থাকে, এই বরাবর তাপমাত্রা, এই বরাবর এনট্রপি।
সবসময় মনে রাখবা গ্রাফের ক্ষেত্রে যাকে আগে বলবে সে থাকবে উপরের দিকে, মনে থাকবে সাধারণত। হ্যাঁ, এই যে অমুক বনাম অমুক বলে না, এস বনাম বি, অমুক বনাম অমুক, এরকম বলে না, যারটা আগে বলবে সে থাকবে ওয়াই এক্সিস বরাবর, বাকিটা এক্স এক্সিস বরাবর, এটা সাধারণত। তাহলে আমাদের প্রথম ধাপের ক্ষেত্রে এই যে 1 থেকে 2 এর ক্ষেত্রে আমাদের কি হইতাছে, এটা সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া এটা নিচের দিকে কেন নাম, সেটা পি আর বি এর গ্রাফ ছিল, আর এটা তো টি আর এস এর গ্রাফ। টি মানে টেম্পারেচার, এস মানে হইতাছে কি এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমাদের টেম্পারেচার কি ফিক্স থাকবে না, এটা যদি দ্বিতীয় পয়েন্ট, এটা যদি 1 নম্বর পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এই দেখো আমি এরকম রাখছি। এটা কারণ কি, টেম্পারেচারটা আমাদের ফিক্সড, আমাদের T1, হ্যাঁ আমাদের টেম্পারেচারটা ফিক্স থাকবে, ফিক্সড টেম্পারেচার T1। আচ্ছা, এটা কেন, কারণ এটা হচ্ছে একটা সমষ্ণ প্রসারণ। ভাই আমি এত কিছু লিখতে পারবো না, আমার বহু টাইম চলে যাবে লিখতে গেলে। হ্যাঁ, আমি তোমাদের ব্যাখ্যাটা মুখে মুখে সব বলে ফেলছি, আরেকবার রিপিট করি। 1 নাম্বার ধাপ থেকে 2 নাম্বার ধাপ হচ্ছে একটি সমষ্ণ প্রসারণ। আমরা জানি সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে চাপ বাড়ালে আমাদের কি হইতেছে, আয়তন বাড়ালে চাপ কমে, ঠিক আছে, কিন্তু এর ঢালটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চাইতে কম। তাই 1 নাম্বার থেকে 2 নাম্বারটা আসলে কি ধরনের প্রক্রিয়া, রুদ্ধতাপীয় নয়, এটা একটি সমষ্ণ প্রসারণ, ঠিক আছে। তারপরে এভাবে বলবো, আমরা জানি সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় তাপমাত্রাটা কি থাকে, তাপমাত্রা ফিক্স থাকে। তাহলে এভাবে বলবো, যেহেতু তাপমাত্রা ফিক্স থাকতেছে, তাই 1 থেকে 2 নাম্বার যে ধাপটি, সেই ধাপটাতে এইটা একটা সরলরেখা হচ্ছে, একটা ফিক্সড সরলরেখা বা ধ্রুব সরলরেখা হচ্ছে। শেষ, 1 নাম্বারটা ব্যাখ্যা শেষ। এরপরে আসো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এখান থেকে এখানে নামতেছে, এটা কি রুদ্ধতাপীয় না, মনে রাখবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি ফিক্স থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা ফিক্স, এন্ট্রপি ফিক্স। তার মানে 2 থেকে 3 এর ক্ষেত্রে এই যে এস, এটা ফিক্স থাকবে, ফিক্স থাকে, এক অক্ষ ফিক্স থাকা মনে রাখবা, সবসময় মনে রাখবা, এরকম খারাপ করে দেখা হয়। তাহলে আমি যদি আঁকি, এই যে আমাদের 3 নম্বর পয়েন্ট, তোমরা ডানে দেখতে পারতেছো, রাইট, ওকে, আরামসে দেখতে পারতেছো। তো খেয়াল করে দেখো, আমি 2 থেকে 3 নাম্বার আরেকবার বুঝাই। 2 থেকে 3 এ 2 নাম্বার পয়েন্টটা কি, আমাদের 1 নাম্বার পয়েন্টের পরেরটা। 2 থেকে 3 এ হইতেছে রুদ্ধতাপীয়, তাই তোমরা কি লিখবে, এটি একটি রুদ্ধতাপীয় প্রসারণ। কেমনে বুঝছি, দেখো এই যে ভলিউম বাড়তেছে ডানে যায়, এই যে 2 থেকে 3 ডট ডট লাইন টান দেখছো বাড়তেছে, তো বাড়লে আমরা বলতে পারি সেটা আসলে প্রসারণ, ঠিক আছে, প্রসারণ। কিন্তু এটা কিরকম প্রসারণ, এর রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় ক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তন ফিক্স থাকে, তখন কিন্তু ফিক্স ছিল না। এই যে দেখো, এটা মনে করো S1, এটা S2। খেয়াল করো, 1 নাম্বার থেকে 2 নাম্বার ধাপে কিন্তু এন্ট্রপি বাড়ছে। বুঝলি, তোমাদের বলছিলাম এন্ট্রপি না বাড়ে সব সময়, কখন বাড়ে, যখন টেম্পারেচার বাড়তে থাকে। এই যে যখন আমাদের নরমাল প্রসেসর টেম্পারেচার বাড়তে থাকে, টেম্পারেচার ফিক্সড, আমার কি প্রসেস ছিল, সেটা সমষ্ণ প্রসারণ ছিল। সমষ্ণ প্রসারণ ক্ষেত্রে ডি কিউ আর ডিডব্লিউ সমান হয়, এর জন্য আমাদের এন্ট্রপিটা বেড়ে যাবে, ঠিক আছে। এই যে, কিন্তু রুদ্ধতাপের ক্ষেত্রে আবার এন্ট্রপি ফিক্সড, এই যে এন্ট্রপি ফিক্সড গেল। এরপর 3 নাম্বার ধাপে আসো। 3 থেকে 4 এ আমার কি হইতাছে, খেয়াল করো, আমার উল্টা প্রসেসটা ঘটতেছে। এইটা ছিল উপর থেকে নিচ, আর নিচ থেকে উপর, তার মানে এটা কিন্তু আসলে প্রসারণ হচ্ছে না, এটা সংকোচন হচ্ছে। কারণ দেখো, আমার এখানে চাপটা ছিল P3 আর এখানে চাপটা হলো P4, তাহলে আমার প্রেসারটা কি বেড়ে গেল না, হ্যাঁ, আগেরটা খেয়ে গেল। আগে এখানে ছিল P1, এটা ছিল কত P2, দেখো প্রেসারটা কি কমে গেল না। 1 থেকে 2 এর ক্ষেত্রে কমছে, 2 থেকে 3 এর ক্ষেত্রে কমছে, কিন্তু 3 থেকে 4 এর ক্ষেত্রে বাড়ছে। তো প্রেসার বেড়ে যাওয়া মানে কি, ভলিউম কমে যাওয়া। এই যে দেখো, এখানে ভলিউমটা কত V3 আর এখানে ভলিউমটা কত V4। দেখো তো V3 ছিল ডানের দিকে, তো ডানে থাকলে না বড় আর বামে থাকলে না ছোট, তাহলে আমরা বলতে পারি V3 থেকে V4 এটা কমে গেছে। তো আয়তন কমে যাওয়া মানে কি, আয়তন কমে যাওয়া মানে হইতাছে তুমি চাপ দিতে হবে, চাপ দিলে তো আয়তন কমে যাবে এবং প্রেসার বেড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সংকোচন, ঠিক আছে। আমি যতক্ষণ যা বললাম এগুলো লেখা দিবা, শেষ। এরপর 4 নম্বর ধাপটা কি, 4 থেকে যখন আমরা 1 এ যাব, এটাও সেম সংকোচন, কিন্তু এটা ছিল রুদ্ধতাপীয় আর এটা ছিল সমষ্ণ, আর এটা হবে রুদ্ধতাপীয়। তাইলে আমরা 3 নাম্বার আর 2 নম্বরের মধ্যে লিখলাম দুত্তরি, 2 নম্বরের মধ্যে লিখলাম কেন, 3 নাম্বারটা কি লিখবা, এটি একটি সমষ্ণ সংকোচন, ঠিক আছে। আর চতুর্থ ধাপটা আসলে কি, চতুর্থ ধাপটা হলো এটি একটি, এটা কি ছিল, রুদ্ধতাপীয় ছিল না, তাহলে এটাও তো রুদ্ধতাপীয় হবে, রুদ্ধতাপীয় সংকোচন। এখন কথা হলো গ্রাফটা কিরকম হবে, এইটার গ্রাফটা কিরকম হবে। তোমাদেরকে আগেও বলছিলাম সমষ্ণ বলে দিলেই গ্রাফটা হবে ফিক্স, টেম্পারেচার ফিক্স। তো আমাদের 3 নাম্বারটি কি হবে, এইটা 3 নাম্বারটার জন্য না, এটা 4 নাম্বার পয়েন্ট। 3 থেকে 4 এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এটা তৃতীয় ধাপ। তো আমাদের তৃতীয় ধাপ কি, সমষ্ণ না, সমষ্ণ তো টেম্পারেচার ফিক্স থাকে, এই যে ফিক্স টেম্পারেচার, এটা নাম দিয়ে দিলাম T2। আর চতুর্থটার ক্ষেত্রে রুদ্ধতাপীয় সংকোচন, তো এটার ক্ষেত্রে কি হবে, আমাদের এন্ট্রপিটা ফিক্স থাকবে, তাহলে এটা গ্রাফটা হবে এরকম, শেষ। তোমরা কমেন্টে বলে এটা বুঝছো কিনা, এটার পরেরটা হলে আমাদের আজকের মতো ক্লাস শেষ।
আমার একটু রেস্ট নিতে হবে, একটুখানি আমি বসলাম। সবাই একটু তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা? এই জটাজট বলে ফেলো ভাই, একটু প্লিজ 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 তাড়াতাড়ি একটু বলেন, সবাই একটু তাড়াতাড়ি বলেন, বুঝছো কিনা? আমাকে কেমিস্ট্রি ক্লাসও নিতে হবে, 46 বেজে গেছে। হ্যাঁ, লাস্ট প্রশ্নটা আরামসে শেষ করে দিতে পারবো। আচ্ছা, অনেকে বলতেছে বুঝছো বুঝছো, গুড গুড, তোমরা সবাই বুঝছো। আচ্ছা ওকে, যেহেতু সবাই বলছো বুঝছো, আমি তাহলে আরেকবার সামনে আগে। আমাদের নেক্সট প্রশ্নটা 4 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো একটা গ্রাফ ওনারা দিয়েই দিছে, ওনারা একটা গ্রাফ দিয়েই দিছে। আমি গ্রাফটা যদি এই পাশে আঁকি, এখানেই আঁকি, আমি তোমাদের রিকোয়েস্ট করবো প্লিজ অন্য কোনো অ্যাসাইনমেন্ট কপি করো না, নিজে নিজে কিছু লিখো, লিখা পরে ফ্রেন্ডের সাথে মিলাও, কিন্তু ফ্রেন্ডের থেকে দেখে দেখে লিখো না, নিজে নিজে লিখো, একটা ক্রিয়েটিভিটি রাখো। ভাই তুমি, আমি মোটামুটি শিওর সবাই সেম মার্কই পাবে, অ্যাসাইনমেন্টে আমার কিছু হবে না, অ্যাসাইনমেন্টে আমার কিচ্ছু হবে না, তোমরা জাস্ট আনসারটা মিলাবা, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে নিজে নিজে লিখবা, আমার ক্লাস করো বা বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইয়াদের ক্লাস করো, ক্লাস টাস করে নিজে নিজে করবা, সব অঙ্কটা নিজে করবা, কইরা ফ্রেন্ডের সাথে শুধু আনসারটা মিলাবা। কিন্তু বাংলা লাইন ওয়ালা, যেমন একটু আগে আমি যেটা করাইলাম না, এটা প্রথম ধাপ, দ্বিতীয় তৃতীয় ধাপ, এটা যদি তোমার ফ্রেন্ডদের থেকে যদি কপি পেস্ট করো বাংলা লাইনগুলা, তাহলে ভাই আমি ফাও ক্লাস নিছি, আমি ফাও ক্লাস নিছি তোমার জন্য। আমার কথা ক্লিয়ার? তুমি যদি বাংলাগুলো যদি নিজে নিজে না লিখতে পারো, ভাই আমার কিছু করার নেই, ঠিক আছে? সো আমি তোমাদের রিকমেন্ড করবো অঙ্কগুলো অবশ্যই নিজে নিজে করবা এবং করে ফ্রেন্ডের সাথে জাস্ট আনসার মিলাবা। ভাই তোমার তো হাতে তো অফসেট আছে, তুমি যদি ভুল করো সমস্যা কি? তুমি তো ফ্রেন্ডের সাথে আনসার মিলে দেখো তোমার মিসে কি মিলে না মিলে ছেড়া হলো, বাদ দাও, ওই পেজ বাদ, আবার লিখবা, সমস্যা আছে? তোমার তো প্র্যাকটিস তো হইতেছে নাকি? আচ্ছা, তুমি তো অন্তত নিজের কাছে সৎ থাকবা যে হ্যাঁ আমি অ্যাসাইনমেন্ট নিজে করছি, অ্যাসাইনমেন্ট আমি নিজে করছি, হ্যাঁ ভাইয়াদের ক্লাস করছি, ক্লাস তো সবাই করছে, বাট কপি পেস্ট তো করি নাই, এরকম একটা যদি সৎ সাহস মনে থাকে, এটা তোমার কনফিডেন্স হইতেছে অনেক ডেভেলপ করবে। এটা বুঝবা না আসলে ব্যাপার, কনফিডেন্স গুলো আস্তে 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 বাড়ে। তুমি যখন আরো বড় হবা, আরো বড় লেভেলে যাবা, তোমার যদি এখন যদি কনফিডেন্স না থাকে যে ইস রে আমার ওই ফ্রেন্ডটা কত অমুক অমুক বড় ভাইয়া কপি, অমুক বড় ভাইয়া থেকে কপি করছে, হ্যাঁ, বা মনে করো বিভিন্ন জায়গায় যেহেতু আনসলিউশন গুলো আছে, তোমাদের মনে হবে কি যেহেতু ও অনেক বড় একটা গ্রুপ, ওইখান থেকে যদি আমি লিখি আমি মানে পুরো ফুল মার্ক পাবো। ভাই তুমি নিজে লিখলেও ফুল মার্ক পাবো, ওইখানে লিখলেও ফুল মার্ক পাবো, আমারই কিছু একটা পার্থক্য হবে না। তোমার মেইন হলো তোমার মধ্যে কনফিডেন্সটা আসছে কিনা, তোমার মধ্যে যদি কনফিডেন্সটা থাকে যে আমি নিজে নিজে করছি আমি মার্ক পাবো, তাইলে দেখবো এইটা তোমার শুধু পড়ালেখায় না, এটা তোমার ভবিষ্যতে অন্যান্য কাজে লাগবে। এই বরাবর হচ্ছে উচ্চতা, এই বরাবর হচ্ছে ভূমি, এটা হচ্ছে 1 নং পথ, এটা হচ্ছে 2 নং পথ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। দেখো এখানে প্রশ্নটা বলা হলো যে এই গ্রাফটার দিকে তাকাও, এটা হচ্ছে কি আমাদের চাপের সাথে আয়তনের গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের উচ্চতার সাথে ভূমির গ্রাফ।
এখানে বলা হলো ফিগার 1 এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং ফিগার 2 এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থান্তরের জন্য মানে চেঞ্জের জন্য আমাদের কি পথের উপর নির্ভরশীল কিনা। তো আমরা ফিগার 1 নিয়ে আগে আলোচনা করব। তো খেয়াল করে দেখো এ বিন্দু থেকে আমরা যখন বি বিন্দুতে যাচ্ছি দেখো তো আমাদের আস্তে আস্তে কি বাড়তেছে, দেখো তো চেঞ্জ হচ্ছে না, আমাদের প্রেসার এবং ভলিউমের কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো এই যে চেঞ্জটা হইতেছে এই এন্ট্রপি এইখান থেকে এইখানে যাইতে যেটা লাগবে এটা ডিরেকশন এ থেকে বি, আর ওটার ডিরেকশন কি হবে বি থেকে এ। অর্থাৎ আমাদের এন্ট্রপি কিন্তু তোমাদের ফার্স্টেই বলছি এন্ট্রপি কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার জন্য আমরা করে থাকি, কিন্তু যদি ভিন্ন টেম্পারেচার হয় তখন ওইখান থেকে মানে T1 থেকে T2 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি, এটা তোমরা জানো, ঠিক আছে। তাহলে ব্যাপারটা আসলে হলো আমি সলিউশন শুরু করতেছি। ফিগার 1 এর জন্য ফিগার 1 এর জন্য আমরা কি বলতে পারি, আমাদের এখানে এন্ট্রপির পরিবর্তনটা কি হবে এ থেকে বি পথে, এটা লেখা আছে 1 নং পথ, এ থেকে বি লিখবা না 1 নং পথ লিখবা, 1 নং পথ, 1 নং পথে 1 নং পথের জন্য আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন করা লাগবে এ থেকে বি পর্যন্ত, আমরা কি করব ডিএস কে আমরা ইন্টিগ্রেট করতেছি, ঠিক আছে। আচ্ছা, এটাই তো এন্ট্রপির পরিবর্তন। এটা কি হবে এখান থেকে আমরা যখন এখানে যাচ্ছি এটা হলো। তারপর 2 নং পথের জন্য কি হবে বি থেকে আবার এ তে না, তাহলে এবার ইন্টিগ্রেশন কি হবে বি থেকে এ, এটা হবে ডিএস, ওকে। আচ্ছা, এখন আমার কথা হলো যে এই দুটো নিয়ে আমরা আসলে কিভাবে অ্যানালাইসিস করব। আমাদের মোট এন্ট্রপি পরিবর্তন চাইছে না, তাহলে আমাদের কি করতে হবে দুইটা যোগ করতে হবে। তোমাদের আগেই বলছিলাম মোট বলে যোগ করতে হয়, মোট বললে আমরা যোগ করে ফেলবো, ঠিক আছে। এখন প্রশ্ন তো আমাদের দরকার নাই, আমি প্রশ্নটা মুছে ফেলতেছি, চিত্রটা থাকুক আমি প্রশ্নটা মুছে ফেলি। তো এটা হচ্ছে 1 নম্বরের জন্য, এটা 2 নম্বরের জন্য, আমি যে জায়গা খালি করতেছি লেখার জন্য। খেয়াল করে দেখো তাহলে আমি মোট, এটা যেহেতু আমার প্রথমটা আর এটা আমার দ্বিতীয়টা, তাহলে মোটটা কি হবে দুটো যোগ করে ফেলবো। তাহলে মোট এন্ট্রপি পরিবর্তন তোমরা জানো যে সব সময় আসলে কি ঘটনা ঘটতেছে জিরো থাকে, মোট টোটালটা মানে এই দুটো যোগ করে আমরা জিরো পাবো। তাহলে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি ডিএস প্লাস ইন্টিগ্রেশন অফ বি থেকে এ ডিএস ইজ ইকুয়াল টু কত জিরো। আগে লিখে নিবা এখানে মোট এন্ট্রপি পরিবর্তনটা শূন্য, ঠিক আছে। কারণ কি ওই যে তোমরা পড়ছিলে এ থেকে বি বি থেকে এ হইলে আমি তো আগের জায়গায় আবার ব্যাক করছি, আগের জায়গায় ব্যাক করতে এন্ট্রপি পরিবর্তন শূন্য হতে হবে, তাই না। তাইলে দেখো এখানে আমি চাইলে এটাকে উল্টায় ফেলতে পারি, ইন্টিগ্রেশন উল্টায় ফেলে চিহ্ন পরিবর্তন হয়। আচ্ছা, এর রাস্তার নাম দিতে হবে S1 S2 নামই তো দিই না, এটা S1 S2 নাম দাও, আমি S1 S2 তো নামই দিই নাই, শেষ টানটানা। তাহলে আমরা কি বলতে পারি আমাদের দ্বিতীয়টা আর প্রথমটার কিন্তু এন্ট্রপি পরিবর্তন সমান হয়েছে, সো রাস্তার উপর ডিপেন্ডেন্ট না। আমি যদি এমনি যদি যেতাম এভাবে গিয়ে মনে করি আমি এইভাবে যেতাম একই কথা, অথবা এমনি ঘুরে আবার এখানে আসতাম, মানে মোট কথা হইতেছে তুমি যে রাস্তায় যাও না কেন তোমার এটা পথের উপর এন্ট্রপি ডিপেন্ডেন্ট না। আমার কথা ক্লিয়ার, এই দেখো সমান হয়ে গেছে তো। সো আমরা বলতে পারি এন্ট্রপি আসলে ডিপেন্ডেন্ট না, মানে পথের উপর ডিপেন্ডেন্ট না, এন্ট্রপির মোট পরিবর্তন। এখন আমরা অভিকর্ষেরটা আমরা চলে যাব। অভিকর্ষের ক্ষেত্রে ব্যাখ্যাটা কি হবে, অভিকর্ষের ক্ষেত্রে আসলে কি হলো যে আমি একটা বস্তুকে উপরে নিয়ে যাচ্ছি আবার নিচে নিয়ে আসতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো কোন একটা বস্তুকে 1 নং পথ, এটা হচ্ছে 1 নং পথ, এটা এবার বলছি উচ্চতা আর কি। তো আমি যদি 1 নং পথ নিয়ে যাই, উপরে নিয়ে গেলে কি হবে আমার অভিকর্ষ বল দ্বারা কৃত কাছে মাইনাস mgh হবে না। তোমরা বলতো ভাইয়া মাইনাস কেন দিলেন, কারণ তোমরা জানো যে যদি আমরা ভূপৃষ্ঠের উপরের দিকে নিয়ে যাই তখন জিটা হয় নেগেটিভ। হ্যাঁ, তোমরা জানো অভিকর্ষ বলের বা বিভব শক্তির সূত্র mgh, কিন্তু উপরের দিকে হলে জিটা নেগেটিভ, এর জন্য মাইনাস দিছি। আর 2 নং পথের জন্য কত হবে, এটা কি উপর থেকে নিচে, এটা a এটা b, তাহলে এইভাবে লিখবা যে 2 নং পথের জন্য b থেকে a বিন্দুতে আসা হয়েছে, এখানে জিটা ধনাত্মক, তাহলে কি হবে mgh। অতএব মোট কত হবে, মোট কি দিতেছে মাইনাস mgh প্লাস mgh, দেখছো মোটটা কিন্তু জিরো হয়ে গেল। ব্যাপারটা দাঁড়াইলো অভিকর্ষের জন্য সেম, আমি একটা বস্তুকে এমনি রাস্তা দিয়ে নিয়ে গিয়ে আবার এমনি নিয়ে আসলাম, একই আমার এখানটা তো অভিকর্ষ বলটা আসলে সেম থাকবে। সো আশা করি তোমাদের সব বুঝাতে পারছি, এর মাধ্যমে আমার অ্যাসাইনমেন্ট পুরোটা বোঝানো শেষ। তোমরা 5 মিনিট একটা ব্রেক, এরপরে হচ্ছে তোমরা চলকের মেইন গ্রুপ থেকে আমি হচ্ছে কেমিস্ট্রি লাইভে আসবো, তোমরা আশা করি থাকবা। 5 মিনিট না, 10 মিনিট একটা ব্রেক দিলাম। চলকের মেইন গ্রুপ এই গ্রুপে না,
হ্যাঁ, আমি এখানে লিংক দিয়ে দেবো, সমস্যা নাই। চলকের মেন গ্রুপ থেকে আমি লাইভে আসতেছি। আল্লাহ হাফেজ।